এই আপনার ইউরিক অ্যাসিড আছে নাকি? তাহলে তো মুসুর ডাল, টমেটো, মুড়ি এসব খাওয়া যাবে না। আপনার পিসিওডি আছে? তাহলে তো আপনার কোনোদিনও বাচ্চা হবে না। ওভারিতে সিস্ট অবশ্যই রয়েছে এবং পরবর্তীকালে সেটা টিউমারেও ট্রান্সফার হতে পারে। আপনার রোদে বেরোলে মাথা ঘোরে? তাহলে তো আপনার স্পন্ডলাইটিস। আর আপনার বুকে মাঝে মধ্যেই ব্যথা করে না? তাহলে তো শিওর গ্যাস। রোজ সকালে একটা করে খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়া প্র্যাকটিস করুন। কি এগুলোই জানতেন তো? আমিও তাই জানতাম। লোককথায় বা বাকি ডাক্তারদের মুখেও অনেক রকম কথা আমরা শুনে থাকি, কিন্তু জানেন তো, মিথ কখনো কখনো মিথ্যাও হয়। তাই এই নিয়েই আজকে আমাদের এই এপিসোড। কোনটা মিথ আর কোনটা মিথ্যা আর কোনটা সত্যি, সেটাই আজকে আমরা যাচাই করে নিই। তো আজকে আমার গেস্ট ডক্টর লুজার। ডক্টর লুজার, ওয়েলকাম টু টকবক। থ্যাংক ইউ। সবার প্রথমেই প্রশ্ন করব, ডক্টর লুজার কেন? ডক্টর লুজার কেন, এই ব্যাখ্যাটা আমি অনেক দিন ধরে দিচ্ছি। এখন লেটেস্ট যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা হচ্ছে, লোকে যেহেতু আমাকে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে দেখছে, সেই জন্য লোকে আমাকে খুব একটা পছন্দ করছে না এবং লোকে ভাবছে বোধহয় আমি ডাক্তার নই, সেই জন্য লোকে আমাকে প্রচুর গালাগাল দিচ্ছে। তো সেই জন্য তাদের সুবিধা করে দেওয়ার জন্য, মানে তারা আমাকে লুজার বলার আগে আমি আগেই বলে দিচ্ছি আমি ডক্টর লুজার, যাতে তাদেরকে আর কষ্ট করে না বলতে হয় যে আপনি তো ডাক্তার হিসাবে কিছুই নন। আমি বলতে যাচ্ছিলাম, অনেক কমেন্ট পড়ে যে আপনি ডাক্তার নন, তাই জন্য আপনার অনেক সময়। এইগুলোকে হ্যান্ডেল করো কিভাবে? না, প্রথম কথা অনেক সময় নয়, আমি দিনে একটা করে 1 মিনিট 2 মিনিটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এটা যদি কেউ মনে করেন যে দিনে 2 মিনিট সময় কারুর নেই, সেটা অস্বাভাবিক। সেটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই রয়েছে, সে যাই কাজ করুক না কেন। তো অবভিয়াসলি আমি যেহেতু দিনে একটা করে 2-2.5 মিনিটের ভিডিও দিই, সেই সময়টা তো আমার কাছে আছেই, তো সেই জন্য দিচ্ছি আর কি। আজকে আমাদের টপিক হচ্ছে যে বিভিন্ন রকমের মানসিকতা নিয়ে কথা বলবো, যেগুলো নিয়ে আমাদের ভুল ধারণা রয়েছে, যেমন মিথ। এই বিভিন্ন রকম রোগ নিয়ে বিভিন্ন রকম মিথ ছড়িয়ে আছে। তোমার প্রোফাইলে গেলে দেখতেই পাওয়া যায় বিভিন্ন রকমের ভুল ধারণা নিয়ে তুমি সেগুলোকে রেকটিফাই করো আর খুব সুন্দর করে মানুষকে বোঝাও। তো আজকেও আমরাও একটা লিস্ট করেছি যেগুলো নিয়ে বিভিন্ন রকমের ভুল ধারণা তৈরি হয়ে আছে, সেগুলোকেই আজকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করব। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে তোমার সাথে এর আগেও আলোচনা হচ্ছিল, এটা হচ্ছে মুসুর ডাল, মুড়ি, টমেটো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটা। তার কারণ ইউরিক অ্যাসিড এই জিনিসটা আমাদের শরীরে তৈরি হয় হচ্ছে পিউরিন বলে একটা জিনিস থেকে। এবার পিউরিন এই যেহেতু এটা অনেকেই জানেন যে পিউরিন থেকে যেহেতু তৈরি হয়, তাই লোকে না সার্চ করে নেয় জাস্ট যে পিউরিন কোন কোন খাবারে পাওয়া যায়, এবং সেখান থেকে লোকে সেখানে টমেটোর নাম দেখতে পান, ডালের নাম দেখতে পান এবং ভাবেন যে এই খাবারগুলো থেকে তার ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এইবার এই ডাক্তারির এই যে জিনিসটা না, মেডিকেল সায়েন্স খুবই ডায়নামিক, এটা জেনারেলাইজড নয়, এটা না প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা হয় বা এরকম হয়। তো সেই জন্য বেস্ট হচ্ছে, আমি যেটা মনে করি, যে যখনই আমি বলতে পারছি না তখন আমি কি ফলো করবো, আমি এটা স্ট্যান্ডার্ড টেক্সট বই ফলো করব। তো ইউরিক অ্যাসিড জিনিসটা আমাদের মডার্ন মেডিসিনে আসে হচ্ছে রিউম্যাটোলজির আন্ডারে, এবং সেখানে যেটা টেক্সট বই সেটা কেলির বই। তো ওখানে যেটা লেখা রয়েছে আমি সেটাই সবসময় বলি, আমি নিজের কথা বলি না। 3টেই জিনিস রয়েছে যেটা মেনলি ইউরিক অ্যাসিড বাড়ায়। একটা হচ্ছে রেড মিট, রেড মিটের মধ্যে খাসির মাংস আসতে পারে, বিফ আসতে পারে, পর্ক আসতে পারে, রেড মিট যে কোনো। 2 হচ্ছে অ্যালকোহল, সেটা অ্যালকোহল এবং বিয়ার, এইটা আর একটা। এবং 3 হচ্ছে সামুদ্রিক মাছ। এই 3টে হচ্ছে মেন জিনিস যেটা ইউরিক অ্যাসিডকে বাড়ায়, এবং তার সাথে হচ্ছে হাই ফ্রুক্টোজ জাতীয় খাবার। এর বাইরে এই যে মানুষ বলেন যে পালং শাক, মুসুর ডাল, এবং লোকে কমেন্টও করে যে এগুলোতে তো পিউরিন আছে, কিন্তু যেটা দেখা গেছে যে যেটা উদ্ভিদ পিউরিন, যে সমস্ত পিউরিনগুলো প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যায়, যে আপনি ডালের কথা বললেন, টমেটো, এগুলো তো গাছ, এই পিউরিনটা ইউরিক অ্যাসিড বাড়ায় না। ইউরিক অ্যাসিড বাড়ায় হচ্ছে যেগুলো অ্যানিম্যাল সোর্স অফ পিউরিন, যেরকম বললাম রেড মিট এবং সামুদ্রিক মাছ। আর অ্যালকোহল যেটা করে, অ্যালকোহল হচ্ছে আমাদের রক্তে ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার পরে এটা কিডনির থ্রুতে, আমাদের ইউরিনের থ্রুতে, মূত্রের থ্রুতে বেরিয়ে যায়। অ্যালকোহল যেটা করে, অ্যালকোহল এই মূত্রের সঙ্গে এটা বেরোনোটা আটকে দেয়। অর্থাৎ রেড মিট এবং সামুদ্রিক মাছ এরা কি করছে, এরা আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে, আর অ্যালকোহল কি করছে, ইউরিক অ্যাসিডকে বের হতে দিচ্ছে না। তো আলটিমেটলি তার ফলে ইউরিক অ্যাসিড বাড়ছে। তাই এই যে প্রত্যেকে এইটা বলেন যে আমার টমেটো খেলে, এবার আমি ওই জন্যই বলি
হতেই পারে কারুর একটা টমেটো খেলে বেড়ে গেল, কারণ আমি বারবার বলি যে মানে সব কিছু না মানে জেনারেলাইজ নয়, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের জিন আলাদা, তাদের শরীরে কোনটা নেবে নেবে না সেটা আলাদা আলাদা। তো যেটা স্ট্যান্ডার্ড টেক্সট বইতে লেখা রয়েছে এই 3টে খাবারের বাইরে কারোর নাম লেখা নেই। কিন্তু এবার আপনি যদি বলেন যে আপনার টমেটো খেলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, তাহলে আপনি খাবেন না। কিন্তু জেনারেলি টমেটো, মুসুর ডাল এগুলোর নিষেধাজ্ঞা নেই ইউরিক অ্যাসিডে। কিন্তু অনেক বড় বড় ডাক্তাররা তো বারণ করে দেন। আমি জানি না, তবে আইডিয়ালি কোনো মেডিসিনের কোনো তার মধ্যে মুড়িও পড়ছে, কোনো মেডিসিনের ডাক্তারবাবু, কোনো রিউম্যাটোলজির ডাক্তারবাবুর মুখে আপনি এই কথাটা শুনবেন না। আপনি কারুর কথা বলতে পারেন, আমি জানি না, তবে যে কেউ যে মেডিসিন নিয়ে পড়াশুনো করেছে বা রিউম্যাটোলজি নিয়ে তারপরে ডিএম করেছেন, আপনি এনাদের কারুর মুখে এটা শুনবেন না এই 3টে খাবারের বাইরে আর কিছু। শুধু এই 3টেই মানা, রেডমিট, সামুদ্রিক মাছ এবং অ্যালকোহল। রেডমিট এবং সামুদ্রিক মাছ ইউরিক অ্যাসিড বাড়ায়, আর অ্যালকোহল ইউরিক অ্যাসিডকে বের হতে দেয় না, তার জন্য শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। বাকি কোনো খাবারে নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমি এর সঙ্গে একটা ফুটনোট যেটা অ্যাড করে দিই, আপনার যদি ব্যক্তিগতভাবে আপনার মনে উস্কুস করছে যে আমার টমেটো খেলে বোধহয়, খাবেন না তাহলে। আচ্ছা, আপনাকে তো কেউ জোর করছে না যে তুমি টমেটো খাও, বাট ঠিক আছে, বাট বইতে এর কথা লেখা নেই এবং এগুলোর নিষেধাজ্ঞা নেই। কারণ যে সমস্ত জিনিসগুলো গাছেদের থেকে পাওয়া যায়, মানে পিউরিনের যেগুলো প্ল্যান্ট সোর্স, সেগুলো ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি বাড়ায় না। আচ্ছা বেশ, তাহলে পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে মদ খেলেই লিভার নষ্ট হবে? না, এখন সেটা নয়। কিছুদিন আগে অবধিও পৃথিবীতে লিভার খারাপ হওয়া, মানে যেটা আপনি বললেন লিভার খারাপ হওয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সিরোসিস বলি আমরা। মানে যখন লিভারটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে আর ফিরে আসা যাচ্ছে না। এবং লিভার হচ্ছে আমাদের শরীরের মানে একটা মারাত্মক জিনিস। আমাদের শরীরে যত রকম টক্সিন বলুন বা যত খারাপ জিনিস বলুন, সবই লিভার সেগুলোকে সব নষ্ট করে। মানে আমাদের শরীরে তো কন্টিনিউয়াসলি খারাপ জিনিসপত্র তৈরি হচ্ছে, তো সেগুলো সবই লিভার সেগুলোকে ডিটক্সিফাই করে আমাদের বডিতে। তো লিভার যদি খারাপ হয়ে যায়, তার মানে আপনি আলটিমেটলি আপনার বডির আর ডিটক্সিফিকেশন হবে না। এবং এছাড়াও লিভারের প্রচুর কাজ আছে, লিভারের মধ্যে প্রচুর প্রোটিন তৈরি হয়, নানাবিধ জিনিস আছে। তো লিভার যদি খারাপ হয়ে যায়, তার মানে আলটিমেটলি আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব, আমরা আস্তে আস্তে মরে যাব। তো সেই লিভারের যখন একটা পার্মানেন্ট খারাপ স্টেজ আছে, সেটাকে আমরা সিরোসিস বলি। এবং কিছুদিন আগে অবধিও সিরোসিস মানে অ্যালকোহল, অ্যালকোহল মানেই সিরোসিস ছিল। বাট আজকের এই দুনিয়াতেই ব্যাপারটা পাল্টে গেছে। মানে আমার ওজন বেড়ে গেছে, আমার বলতে খারাপ লাগছে এখন, কিন্তু এই যে আমাদের বাজে লাইফস্টাইল, জাঙ্ক ফুড, আনহেলদি লাইফস্টাইল, এইখানে এখন হয়ে গেছে যে লিভার সিরোসিসের এখন প্রধান কারণ হয়ে গেছে আমরা বলি মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। এটা একটা রোগ যার মানে শর্ট ফর্ম হচ্ছে MAFLD, অর্থাৎ মেটাবলিক কারণ। মেটাবলিক কারণ মানে কি, আপনি আনহেলদি লাইফস্টাইল লিড করছেন, আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি উল্টোপাল্টা কোনো ঘুমের ঠিক নেই এবং এগুলোর কিছু ঠিক নেই। তো এর ফলে আপনার লিভার ড্যামেজ হবে এবং সেখান থেকে সিরোসিস হবে। এই রোগটাকেই আগে আমরা বলতাম ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, আগে আমরা বলতাম নন অ্যালকোহলিক। এখন এটা না মানে আমরা এখন এটাকে বলি মেটাবলিক অ্যাসোসিয়েটেড। মানে যখনই আপনি একটা আনহেলদি লাইফ কাটাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, তখন কিন্তু লিভার সিরোসিসের চান্স অনেক বেশি। এবং সেটা অ্যালকোহলকেও টপকে গেছে, এখন অ্যালকোহল নিচে চলে এসছে লিস্টে। তাই এখন যারা ভাবেন আমি তো সারা জীবন কখনো মদ খাইনি, আমার লিভার খারাপ হতে পারে না, অবশ্যই খারাপ হতে পারে যদি আপনার লাইফস্টাইল ঠিক না হয়। তাই অবশ্যই আমি বলবো, আমিও চেষ্টা করছি লাইফস্টাইল ঠিক করে রোগা হওয়ার, এবং আমি সবাইকে এটাই বলবো যে এখনকার দিনে লিভার খারাপ হওয়ার প্রধান কারণ কিন্তু আপনার খারাপ লাইফস্টাইল। তাই যতটা সম্ভব চেষ্টা করুন জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করান, চেষ্টা করুন একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকার, চেষ্টা করুন নিজের ওজনকে কন্ট্রোলে রাখান, তাহলে কিন্তু আপনার লিভার ঠিক থাকবে। কারণ অ্যালকোহল অবভিয়াসলি লিভার খারাপ করে, আমি এটার মানে এটা নয় কিন্তু অ্যালকোহল করে না। অ্যালকোহলের থেকেও এখন বেশি কারণ হয়ে গেছে এটা। কারণ এখনকার দিনে আপনি জানেনই যে পুরো পৃথিবীতে ওবেসিটি প্রচণ্ড বাড়ছে, মানুষ মোটা হয়ে যাচ্ছে। তার কারণ মেনলি জাঙ্ক ফুড, যেটা আজ থেকে 20-30 বছর আগেও এতটা ছিল না। এবং এখন এত ডেলিভারি অ্যাপ হয়ে লোকে ঘরে বসেই জাস্ট অর্ডার দিচ্ছে এবং চলে আসছে। আগে লোককে একটা চাউমিন খেতে হলেও, এগরোল খেতে হলেও বেরিয়ে যেত, তো সেই জন্য লোকে অনেক ল্যাব খেয়ে যাবো না, ঠিক আছে, কিন্তু এখন তো ঘরে চলে আসছে, যার ফলে আর কোনো ব্যাপার নয়। তো সেই জন্য এটা ব্যাপার। তবে তার মানে এই নয় যে অ্যালকোহল করে না, অ্যালকোহল করে, তবে তার থেকেও বেশি চান্স হচ্ছে আপনার খারাপ লাইফস্টাইল। যখন কথাই হলো, জন্ডিস হলে বলে লিভার খারাপ হয়ে যায়, এবার সেখান থেকে কি সেই লিভার রিকভার পুরোটা করতে পারে? একেবারেই জন্ডিস মানে লিভার খারাপ নয়।
জন্ডিস, প্রথম কথা, জন্ডিস হচ্ছে একটা সিমটম, জন্ডিস কোনো রোগ নয়। আচ্ছা, জন্ডিস কথাটার মানে হচ্ছে আপনার শরীরের কিছু কিছু জায়গা হলুদ হয়ে গেছে, এইটা হচ্ছে জন্ডিস কথাটার মানে। তো বেশ কিছু রোগে জন্ডিস হয়, জন্ডিস হওয়ার অনেক কারণ আছে। হ্যাঁ জন্ডিস হলে চোখ মানে জন্ডিসের skin সঙ্গে হলুদ হয়ে যায়। লিভারের কোনো সম্পর্ক নাও থাকতে পারে, ঠিক আছে? আমাদের শরীরে মানে জন্ডিস মানে হচ্ছে রক্তে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে গেছে এবং সেই বিলিরুবিন আপনার শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে ডিপোজিট হচ্ছে, আপনার সেই জায়গাটা হলুদ হয়ে যাচ্ছে। চোখের সাদা জায়গাটাতে হয়, জিভের তলায় হয়, হাতে হয়, অনেক সময় সিভিয়ার হলে ব্রেনে গিয়েও পড়ে যায়। এবার বিলিরুবিন তৈরি হয় আমাদের শরীরের লোহিত রক্তকণিকা থেকে, রেড ব্লাড সেল থেকে, ঠিক আছে? রেড ব্লাড সেল যখন ভেঙে যায় তখন সেখান থেকে বিলিরুবিন তৈরি হয়। তো আপনার বা আমার বা যে কোনো কারুর যদি এরকম একটা কোনো সমস্যা থাকে যেখানে আমাদের অতিরিক্ত লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে, তাহলে তারও জন্ডিস হবে। মানে জন্ডিস মানে ইটস নট অলওয়েজ লিভার। জন্ডিস হচ্ছে একটা সিমটম, যেটা লিভার খারাপ হলেও হতে পারে, তবে লিভার খারাপ না হলেও অন্যান্য কারণেও জন্ডিস হতে পারে। এবার আপনি বললেন যে জন্ডিস মানে কি লিভার খারাপ, তো অলরেডি আমি বললাম জন্ডিসের অ্যাকচুয়ালি আমরা বলি 3 রকমের কারণ আছে। একটা হচ্ছে লিভারের আগের কারণ, মানে যেখানে লিভার যুক্ত নয়, একটা লিভারের নিজস্ব কারণ, আর লিভারের পরে কোনো সমস্যা হয়েছে। 3 রকমের কারণেই জন্ডিস হতে পারে। এবার এর মধ্যে যেটা 2 নম্বর কারণ, অর্থাৎ লিভারের কারণে জন্ডিস হয়েছে, অবশ্যই সেটা সবসময় এরকম নয় যে সেটা মানে আপনার লিভার পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। এগুলো এরকম বহু রোগ আছে, যেরকম হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, যেগুলো আমাদের ওই রাস্তাঘাটের জল, খাবার দাবার এগুলোর মাধ্যমে আমাদের শরীরে ঢোকে। তো সেটাতেও জন্ডিস হয়, যেটা খুব কমনলি অনেকেরই হয়েছে। সেটা অটোমেটিক্যালি 7-10 দিনে আবার ঠিক হয়ে যায়, লিভার আবার পুরোপুরি রিকভার করে যায়। আচ্ছা, মানে আমরা তো জানতাম যে জন্ডিসের কারণে লিভার খারাপ হয়। বিভিন্ন মানে জন্ডিস মানেই ডক্টররা বিভিন্ন রকম লিভারের ওষুধ দেন। লিভোসিন, ইউডিলিভ, তারপর এই বিভিন্ন যে নামগুলো আপনি বলছেন, প্রথম কথা নামগুলো আমি একটাও বলতে রাজি নই, কারণ এগুলো প্রতিটা এক একটা নাম। প্রথম কথা, লিভারের ওষুধ বলে ওরকম কিছু হয় না, ঠিক আচ্ছা, আছে? মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধ কাজে লাগে, আদারওয়াইজ লোকের বিভিন্ন দেখি মার্কেটে চলে লিভারের টনিক বলে বিভিন্ন ওষুধ, ফালতু জিনিস একেবারে পুরো, ওরকম কিছু হয়ই না। আপনার যদি জন্ডিস হয়, যেটা আমি খুব কমনলি একটা বলছি, লোকের একটা ভুল ধারণা, মানে আমিও ছোটোবেলাতে এটা দেখেছি, মানে আমার ছোটোবেলাতে একবার জন্ডিস হয়েছিল, চোখ ফোক হলুদ হয়ে গেছিলো, বিলিরুবিন 10 না কত হয়ে গেছিলো। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কফি খাচ্ছি আমি। তো এই যে আপনি ব্ল্যাক কফি খাচ্ছেন, এইটা একটা হচ্ছে লিভার ভালো রাখার একটা জিনিস। তবে আবার অতিরিক্ত ব্ল্যাক কফি কিন্তু মাইগ্রেনও বাড়ায়, তো অনেক দিক সমস্যা আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে ছোটোবেলাতে আমার জন্ডিস হয়েছিল, তো তখন সেই আমাকে বলছিল সেদ্ধ খাবার খেতে হবে, কাঁচা মাছ খেতে হবে, এইসব একটা লোকের একটা ধারণা আছে। এখনও দেখবেন জন্ডিস হলে লোকে বলে যে এই সব খাবার বন্ধ, হ্যাঁ, আমাকেও তো তাই। বাড়িতে সব সেদ্ধ খেতে, এইসব এসব কিছু নেই, ঠিক আছে? হেপাটাইটিস এ হচ্ছে একটা ভাইরাস, যেটা আপনার শরীরে ঢুকেছে, ওটা আবার 2 সপ্তাহের মধ্যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? ওটা অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যাবে। ওই সময়টা আপনি অবভিয়াসলি বাইরের খাবার খাবেন না, তবে এরকম না যে ঘরে আপনাকে সেই একদম তেল ঝাল সব শূন্য করে খেতে আমার হবে। যখন জন্ডিস হয়েছিল আমাকে কোনো মশলাই দেওয়া হয়নি, নুন ছাড়া। এইটা এটা ভুল ধারণা আর কি। মানে এটা তো আমাদের ডাক্তাররাই বলে দিতেন। এখন আর বলবে না, মানে যদি মানে এখন যারা অ্যাটলিস্ট লেটেস্ট আমাদের যে আমরা যেটাকে ডাক্তারির বাইবেল বলি, মানে রিসেন্টলি এখন যারা যদি পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, তারা জানেন যে এখন লেখা রয়েছে নর্মাল ডায়েট। আগে আগে এটা ধারণা ছিল যে জন্ডিস হওয়া মানে সমস্ত কাঁচা কাঁচা খাবার খাবে, এটা একদম ভুল ধারণা। এখন আমরা বলি নর্মাল ডায়েট। অবভিয়াসলি যখন জন্ডিস হয়েছে তখন তার লিভার অবভিয়াসলি একটু চাপে রয়েছে, তো এই সময়টা বাইরের খাবার খাওয়ার দরকার নেই, বাট বাড়ির খাবার আপনি খেতেই পারেন। 6 মাস শুধু সেদ্ধ খেয়েছি নুন দিয়ে, মানে কোনো রকম লঙ্কা না, তেল না, হলুদ না পর্যন্ত। এটা ভুল ধারণা। তো এটা হচ্ছে জন্ডিস। এবার জন্ডিসের একটা কারণ হচ্ছে হেপাটাইটিস। এবার হেপাটাইটিস ওই আমি বললাম একটা হেপাটাইটিস, এটা কিন্তু একটা ভাইরাস, মানে একটা ভাইরাস ঘটিত রোগ। এবার এই ভাইরাস কিন্তু আবার অনেক রকমের আছে, যেমন আমি বললাম আপনাকে হেপাটাইটিস এ আর ই, যেটা আমাদের কমনলি হয়, যেটা আমাদের ওই রাস্তাঘাটের জল এবং খাবারের মাধ্যমে ঢোকে, সেইটা ঠিক হয়ে যায়। কিন্তু আরও একটা হেপাটাইটিস ভাইরাস আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। এই ভাইরাসগুলো কিন্তু আবার আমাদের শরীরে ঢোকে ওই মানে একটা রক্তর মাধ্যমে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। এই ভাইরাসগুলো কিন্তু আবার ডেঞ্জারাস, এগুলো কিন্তু লিভারকে পার্মানেন্টলি ড্যামেজ করতে পারে। তবে এখনকার দিনে হেপাটাইটিস বি এবং সি দুটোরই ওষুধ এসে গেছে, যেটা একটা খুব ভালো খবর। কারণ আগেকার দিনে হেপাটাইটিস বি আর সি হলে ওটা একদম সিরোসিসের দিকে নিয়ে চলে যেত, তবে এখনকার দিনে হেপাটাইটিস বি এবং সি দুটোরই ওষুধ রয়েছে, এবং এখন তো হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে। মানে আমি প্রত্যেককে বলবো যারা হেপাটাইটিস বি ভ্যাকসিনেট নয়, তাদের হেপাটাইটিস বির ভ্যাকসিন নেওয়া উচিত।
যাদের, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না, এখন এসে গেছে, এখন তো বাচ্চাদেরও দেওয়া হয়। তো হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন সবার নেওয়া উচিত, কারণ এটা রোগটাকেও আটকানো সম্ভব এবং হেপাটাইটিস বি এবং সি এর ট্রিটমেন্টও এসে গেছে। এই প্রসঙ্গ উঠতে আমার আরেকটা মিথের কথা মনে পড়লো, যেটা এখনো মানুষের মনে রয়ে গেছে, সেটা হচ্ছে এইচআইভি মানেই মৃত্যু। মানে এইচআইভি রোগটা সম্পর্কে এখনো মানুষের মনে প্রচুর ভুল ধারণা আছে। এখনো মনে হয় লোকে ভাবে যে মশা কামড়ালে এইচআইভি, এখনো লোকে এগুলো ভাবে। এইচআইভি, প্রথম কথা এটা বুঝে নিতে হবে, এইচআইভি 4 ভাবে হয়। তার মধ্যে সব থেকে বেশি রিস্ক থাকে হচ্ছে যদি কেউ একটা রক্ত নিচ্ছে, ধরুন কারোর একটা রক্তের প্রয়োজন এবং তার ব্লাড ব্যাগের মধ্যে এইচআইভি ভাইরাসটা রয়েছে, যেটা কিন্তু হওয়ার কথা নয়, কারণ বারবার মানে একটা রক্ত যখন দেওয়া হচ্ছে ওইটাকে বারবার চেক করা হয়। তো এটা আমি বলছি, কিন্তু যদি থাকে তাহলে বিশাল চান্স, কিন্তু এটা আমরা পাই না। পৃথিবীতে আপনি যদি 10,000 এইচআইভি পেশেন্টকে বার করেন, তার মধ্যে হয়তো একজনকে দেখতে পাবেন যার হয়তো ওইভাবে হয়েছে। কিন্তু আমি মানে দুটো কথার মানে বুঝুন, আমি বললাম যে আপনি যদি 10,000 এইচআইভি পেশেন্টকে দাঁড় করান তাহলে দেখবেন একজনের হয়েছে এইভাবে যে ব্লাডের মাধ্যমে ঢুকেছে, কিন্তু যদি ব্লাডে থাকে তাহলে 100% হবেই, কিন্তু সেটা হওয়ার চান্স কম। তাহলে একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ঢোকার, 2 নম্বর হচ্ছে সেক্সুয়াল রুটের মাধ্যমে ঢোকার, অর্থাৎ কোনো একজনের শরীরে যদি এইচআইভি ভাইরাস থাকে এবং সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করছে তখন তার যে পার্টনার, সেটা মানে মেয়ে হলে ছেলে, ছেলে হলে মেয়ে, ছেলে মেয়ে যাই হোক না কেন, যদি বডি ফ্লুইড কন্ট্যাক্টে আসে তাহলে একটা ভাইরাসটা ট্রান্সফার করে। এইটার চান্স কিন্তু কম, ভালো করে বুঝুন। মানে ধরুন এইচআইভি পেশেন্ট এবং তার সঙ্গে একজন নর্মাল পেশেন্টের একটা সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়া মানেই কিন্তু এইচআইভি হয়ে যাবে তা নয়। যেরকম আমি ব্লাডের ক্ষেত্রে বলেছিলাম, যদি থাকে হবেই, কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা কিন্তু এরকম না যে হলেই হবে, হয়তো 1000 জনের মধ্যে 4 জনের হবে, 5 জনের হবে, চান্স কম। কিন্তু আপনি যদি আবার 10,000 লোককে দাঁড় করান দেখবেন 9,000 লোকের এইভাবেই হয়েছে। মানে আমি বোঝাতে পারলাম? তার মানে এইটা হচ্ছে ব্যাপার, কিন্তু এরকম নয় যে হলো মানেই হয়ে গেল। তাহলে একটা রুট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সেকেন্ড রুট হচ্ছে সেক্সুয়াল, থার্ড রুট হচ্ছে মানে ইনজেকশন। অনেকে, এটা ডাক্তারদেরও একটা রিস্ক থাকে, যে কোনো ডাক্তার এবং যে কোনো মেডিকেল প্রফেশনাল। ধরুন আমাদের খুব কমনলি একটা হয়, আমরা ধরুন রক্ত নিচ্ছি বা কারুর একটা নিচ্ছি, তো আমরা তো জানি না তার এইচআইভি আছে না নেই। এবার ওই সিরিঞ্জটাকে যখন আমরা মানে ফেলে দিই, সিরিঞ্জটাকে ফেলার আগে আমাদেরকে একটা খাপের মধ্যে ঢুকিয়ে তারপরে আমাদের ডাস্টবিনে ফেলতে হয়। ওইটায় ঢোকানোর সময় অনেক সময় কী হয়, ওই ছুঁচটা আমাদের হাতের মধ্যে ঢুকে যায়, এটাকে আমরা বলি নিডল স্টিক ইনজুরি। এবার এটার আগে ওই ছুঁচটা তার শরীরে ঢুকেছিল, তার রক্ত ওই ছুঁচের গোড়ায় লেগে রয়েছে, এইবার ওই ছুঁচটা যখন আমরা ফেলতে যাই তো আমাদের লেগে যায়। তো এইটার মাধ্যমে মেডিকেল প্রফেশনালদের একটা রিস্ক থাকে, এবং অনেকে যারা নেশা করেন তারা ওই একই সিরিঞ্জ সবাই ঢোকাচ্ছেন। নেশা করা তো একদম, মানে নেশা করা তো একটা খারাপ, নেশা করলে ওইটাও হয়, এক সিরিঞ্জ সবাই ঢোকাচ্ছে, ওখান থেকে এইচআইভি ঢোকে। তাহলে এইটা হয়ে গেল 3টে, তাহলে একটা ব্লাড ট্রান্সফিউশন, একটা সেক্সুয়াল রুট, একটা নিডল। আর 4 নম্বর হচ্ছে যদি মায়ের এইচআইভি থাকে তাহলে মায়ের পেটে যে বাচ্চা এসছে তার এইচআইভি মায়ের থেকে তার মধ্যে যেতে পারে। তো এই 4 ভাবেই এইচআইভি ছড়ায়, আর তেমন কোনো ব্যাপার নেই। কিন্তু এইবার যেটা আপনি শুরুতে বলেছিলেন যে এইচআইভি মানেই লোকে ভাবে মৃত্যু, সেটা হয়তো আজ থেকে কয়েক বছর আগে ছিল। কারণ এইচআইভি ভাইরাসটা কিন্তু কি করে, এইচআইভি ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের যেটা ইমিউনিটি, যেটা অনাক্রমণতা, সেটাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে এইচআইভির কাজ। এইচআইভি আপনাকে মারে না, এইচআইভি গিয়ে শুধুমাত্র আপনার শরীরের ইমিউনিটিকে ধ্বংস করে দিল। এইবার কি হলো, এইবার আপনার চারদিকে সবসময় প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, তারা এখন আপনার ক্ষতি করতে পারছে না, কারণ আমাদের শরীরে স্ট্রং ইমিউনিটি রয়েছে। এইচআইভি গিয়ে কী করে, ওই ইমিউনিটিকে ধ্বংস করে দেয়। সেই জন্য এবার বাইরে থেকে আপনার সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া যারা এতদিন আপনার ক্ষতি করতে পারছিল না, তারা ক্ষতি করতে শুরু করবে। আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে, আপনার মাথার মধ্যে ইনফেকশন হয়ে খিঁচুনি শুরু হয়ে যাবে, আপনার লাংসের মধ্যে টিবি ইনফেকশন হয়ে যাবে, এরকম বিভিন্ন জিনিসপত্র হবে। তবে এখনকার দিনে এত ভালো ওষুধ চলে এসছে এইচআইভির, যেটা কিন্তু ভাইরাসকে নির্মূল হয়তো করতে পারে না, মানে ভাইরাসকে আপনার বডি থেকে জিরো করে দিল সেটা করতে পারে না, তবে ভাইরাসকে এতটাই কম শক্তিশালী করে দেয় যে আপনার ইমিউন সিস্টেম অতটা ক্ষতি আর হয় না। তো একটা মানুষ এইচআইভি পজিটিভ হওয়ার পরেও যদি সে ওষুধ নিয়মিত খায়, ঠিক মতো খায়, এবং সে যদি বেসিক প্রিকশনগুলো মেনটেন করে, এটা ঠান্ডার সময় ঠান্ডা লাগাবো না, বাইরের উল্টোপাল্টা খাবার খাবো না, কারণ তার ইমিউন সিস্টেম পুরোপুরি তো শক্তিশালী নয়, তাহলে কিন্তু সে অনেক দিন বাঁচে। এখন কিন্তু এইচআইভি একটা এমন রোগ হয়ে গেছে, মানে আমরা বলি PLHIV, পিপল লিভিং উইথ এইচআইভি। বহু মানুষ রয়েছেন তারা একদম নর্মাল লাইফস্টাইল লিড করছে,
শুধু আপনাকে দেখতে হবে আপনি রেগুলার ওষুধ খাবেন এবং আপনার ইমিউনিটি চেক করার জন্য একটা টেস্ট আছে, আমরা বলি CD4 কাউন্ট। তো এই CD4 কাউন্টটাকে নর্মাল রেখে যেতে হবে। যদি CD4 কাউন্ট নর্মাল থাকে, আপনি যদি রেগুলার ওষুধ খান, তাহলে কিন্তু HIV নিয়ে মানুষ দীর্ঘদিন একদম নর্মাল লাইফস্টাইল কাটান আজকেকার দিনে। তাই HIV হলেই সেই মানে HIV হলে তো দুটো সমস্যা। এক তো হচ্ছে প্রথমত মানুষ মনে করে আমি মরে যাব, আর দুই সবাই ভাবতে শুরু করে HIV হয়েছে মানে এই লোকটা খারাপ লোক। কিন্তু আমি বলে দিলাম যে সেক্সুয়াল ইন্টারকোর্স একমাত্র নয়, এছাড়াও 3টে কারণ রয়েছে। ব্লাড ট্রান্সফিউশন আছে, কোনো ব্লাডের কন্ট্যাক্ট এলো, নিডল ইঞ্জুরি আছে, মা থেকে বাচ্চার শরীরে গেল, কিংবা ওই যে সেলুন টেলুনেও মানে তার রক্ত লেগে রয়েছে, কেটে গেছে, মানে ইউজ ব্লেড আরেকজনকে কেটে কাটলো, তো এগুলোও চান্স আছে। তো শুধুমাত্র সেক্সুয়াল রুটেই যে HIV হয় তা নয়। তাই এখনকার দিনে এত সোসাইটি আছে, এত কিছু আছে, এবং আমি এটা সবাইকেই বলতে চাই, ইভেন যারা HIV পেশেন্টও এটা শুনছেন, যে HIV মানেই কিন্তু মৃত্যু নয়। এখনকার দিনে কিন্তু এত ভালো ওষুধ এসছে, আপনারা যদি ওষুধগুলো নিয়মিত খান এবং ঠিকমতো যদি একটু প্রিকশন মেনটেন করেন, আপনিও একটা নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন। তবে অবভিয়াসলি আমি বলবো HIV এখনও ইজ বেটার টু প্রিভেন্ট। তাই অবভিয়াসলি আপনি ব্লাড ট্রান্সফিউশন ভালো ঠিক মানে ওটা খুব রেয়ারলি, মানে ওটা ভুল হওয়া খুব রেয়ার। আপনি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অ্যাভয়েড করা থেকে শুরু করে অবভিয়াসলি আমি বলবো যে কন্ডোম ইউজ করা উচিত। এবং সেই জন্যেই টিভিতে আপনি দেখেছেন কন্ডোমের অ্যাড হয়, কিন্তু বাচ্চাদের মিল্ক প্রোডাক্টের অ্যাড হয় না। আমরা তো খুব অস্বস্তিতে পড়ে যাই, টিভিতে দেখি কন্ডোমের অ্যাড আসছে, আমরা কী হচ্ছে, বাবার পাশে আর বসা দেয় না। কিন্তু কেন কন্ডোমের অ্যাড হতেও আসছে, এদিকে মিল্ক প্রোডাক্টের অ্যাড আসে না? কারণ এখানে আমি বলে দিই যে একটা বাচ্চা জন্মানোর পরে তার 6 মাস মায়ের বুকের দুধই খাওয়া উচিত। এবার যদি মিল্ক প্রোডাক্টগুলোর অ্যাড আসে, তাহলে লোকে ভাববে যে ওটাই ভালো, ওটাই খাও, মায়ের বুকের দুধটা খাওয়াবে না। কিন্তু অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত অ্যাটলিস্ট প্রথম 6 মাস। সেই জন্যই টিভিতে ওই অ্যাডগুলো আসে না। আর কন্ডোম কি করে, একধারে তো আনওয়ান্টেড প্রেগনেন্সি আটকায়, এবং HIV-র মতো, সিফিলিসের মতো, গনোরিয়ার মতো, ক্ল্যামাইডিয়ার মতো, ট্রাইকোমোনিয়াসিসের মতো বহু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু কন্ডোম আটকে দেয়। কিন্তু এখনো তো বহু গ্রামাঞ্চলে কন্ডোমের ব্যবহারই জানেন না। সেই জন্যই টিভিতে এত অ্যাড দেয়, এত পপুলার অ্যাক্ট্রেসরা এসে অ্যাড আমি দেয়। যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমার যেহেতু জিওগ্রাফি ছিল, তো আমাদের পপুলেশন নিয়ে একটা সার্ভে হয়েছিল, যেখানে বলা হয়েছিল খুব বেশি গ্রামও নয়, আমাদের হাওড়ার একটা খুব কাছাকাছি একটা গ্রাম জগৎবল্লভপুর থেকে একটু ভেতরে, সেখানে কন্ডোমের ব্যবহার এবং পপুলেশন নিয়ে একটা সার্ভে হয়েছিল, যেখানে রীতিমতো লোকজন শুনে মানে বটি নিয়ে তারা করতে আসবে এরকম একটা মেন্টালিটি, খুব কাছের একটা গ্রামে, মানে যেখানে টিভিও রয়েছে এরকম একটা জায়গা। এর থেকে তো প্রত্যন্ত গ্রামে গেলে এটা আরো ভয়ানক রূপ আমরা দেখতে পাই। এখন চেঞ্জ হয়ে যাবে, এখন ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে এসছে, এবং কন্ডোমকে ভালোই প্রমোট করা হয়। মানে লোকে এটা ভাবে যে কেন কন্ডোমের অ্যাড আসছে, কেন আসে, কিন্তু লোকে ওটা বোঝে না যে কন্ডোম অ্যাকচুয়ালি এই HIV বলুন এবং এরকম যে হারপিস, যত রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে সেগুলোকে কিন্তু আটকে দেয়। ঠিক। আচ্ছা, এইবার অনেক আমরা এই নিয়ে কথা বললাম, এবার আস্তে একটু অন্য টপিকে শিফট করি। তোমার জার্নিটা একটু শুনবো। মানে কিসের জার্নি? তোমার এন্টায়ার পুরো জার্নি, তোমার ছোটবেলা, তোমার ডাক্তারি পড়া, সেখানে বিভিন্ন রকম আমার জীবনের স্মুথ ছিল না? আমার জীবনের 1 2 3 4 5খানা ফেজ আছে। 5টা ফেজ আছে আমার জীবনে। একটা হচ্ছে ক্লাস 3 অবধি, সেটা একটা ফেজ, যেখানে আমি কি করতাম আমি জানি না, যেতাম মানে বাড়িতে একজন টিচার পড়াতে আসতো, পড়তাম, স্কুলে যেতাম, করতাম, এসে খেলতে যেতাম। এটা সোশ্যাল মিডিয়া তো ছিল না সেই সময়। এইটাও আমি পড়াশুনো কেন করছি ওইসব লোকে বোঝেও না ওই বয়সে। তো এমনি স্কুল যেতাম, মজা হতো, এই করতাম, কবিতা মুখস্থ করতে বলতো। আমাদের সময় আপনিও জানবেন হয়তো যে আমাদের সময় এরকম লিখতুন যে 8 লাইন দাড়ি কমা সহ লেখো, এরকম সব আসতো আর কি। আমি তো বাংলা মিডিয়াম, তো এবার আমি ওগুলো মুখস্থ করতে পারতাম না। কেন মুখস্থ করতে বলছে সেটাও বুঝতে পারতাম না। সেই কি যেন একটা ছিল, মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এবার সে কেন এগুলো, এটা একটা 3 অবধি গেল। 3 এর পরে হঠাৎ করে আমার মা বাবার শখ হলো যে ছেলেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করবে, এবং সেই সময় 2003 সালে, তখন আমি 3তে পড়ি, 3 এর লাস্টের দিক থেকে, তখন আমার বয়স 9 বছরও হয়নি। সেই সময় ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনটা এইখানেই, মানে যেখানে এখন শুটিং রয়েছে। তো ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশেপাশে একটা কোচিং ইন্ডাস্ট্রি এখনও রয়েছে, তখনও ছিল সেই সময়। তো আমার বাড়ি রাজারহাট, তখন মেট্রো ফেট্রো এসব তেমন কিছুই নেই। আর ওই তো সেই 3তে তখন আমাকে ওখানে নিয়ে যেত, যে
একটা কোচিংয়ে ভর্তি করেছিল, শনি রবিবার করে হতো। শুক্রবার অবধি আমার স্কুল থাকতো, শনিবার দিন আমি আসতাম, আমার মনে আছে আমার মা আসতো অফিস থেকে, এসে আমাকে একটা বাসে করে প্রথমে একটা 1 ঘন্টা 30 মিনিট বাস জার্নি করে আমি নামতাম বিধাননগর, বিধাননগর থেকে ট্রেন ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরে গড়িয়া, আমার বয়স তখন 8 সাড়ে 8, সেখান থেকে হেঁটে 15 মিনিট ধরে শনিবার দিন গেলাম, গিয়ে ওদিন হচ্ছে বাংলা, ইংরেজি আর জিকে। আবার শনিবার দিন ব্যাক 8টা অবধি ক্লাস হতো, 8টার সময়, রাত 8টায় আবার গড়িয়া থেকে ট্রেন ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে বিধাননগর, বিধাননগর থেকে একটা বাসে উঠতাম 211, সেইটাতে তখন পা ফেলার জায়গা নেই, তো তখন বাচ্চা লেডিস সিটে কোনো রকমের কিছুটা মা বসানোর চেষ্টা করতো, নিজে দাঁড়িয়ে থাকতো, দেখে ওই 1.5 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতাম। আবার রবিবার দিন সকালবেলা উঠতাম সকাল 6টায়, বাবা নিয়ে যেত, এবার অঙ্ক, ওই দিন হতো অঙ্ক নিয়ে, আবার এবার এদিন ট্রেন ধরতাম না, বাস ধরে কৈখালি বা বাগুইয়াটি আসতাম, সেখান থেকে MS-37 বলে একটা বাস পাওয়া যেত, সেটা ডাইরেক্ট গড়িয়ে আসতো, তো সেটা দিয়ে আমি নরেন্দ্রপুর যেতাম। এবং আমি এই যে জার্নিটা, এটা আমাকে প্রথমবার একটা চেঞ্জ করে, ঠিক আছে, আমার জীবনটাকে প্রথমবার চেঞ্জ করে। আমি কিন্তু ওদের পড়া বুঝতাম না, ওরা ক্লাস, তখন আমি 3তে পড়ি, 3-4, ওরা 6-এর অঙ্ক করাতো, কেসি নাগের অঙ্ক করাতো। 3-4-এ আমাদের স্কুলে তখন যোগ বিয়োগ গুণ ভাগ শেখাচ্ছে, আর ওখানে শেখাচ্ছে হচ্ছে চৌবাচ্চার নল খুলে জল বেরোচ্ছে, বাঁশে বানদ উঠছে নেমে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এই যে জার্নি, এবং সেখানে গিয়ে আমি বেশ কিছু ভালো ছেলেমেয়েদের দেখতাম, আমি তো গবেট ছিলাম, কিন্তু ওখানে যারা পড়তে আসতো, কারণ নরেন্দ্রপুর টাফেস্ট অ্যাডমিশন টেস্ট, তো ওদেরকে দেখা এবং ওই যে 1-1.5 বছর এই যে আমার জার্নি স্ট্রাগল, এটা আমাকে প্রথমবার একটা ম্যাচিওর করে দেয়। আমি নরেন্দ্রপুরে চান্স পাইনি, কারণ তার একটা কারণ হচ্ছে নরেন্দ্রপুরে ওই হেপাটাইটিসের কথা বললাম, ওটা অ্যাডমিশন টেস্টের সময় আমার হয়েছিল, আমার বিলিরুবিন 10 হয়ে গেছিলো, কিন্তু এটা অজুহাত, এটা আমি লোককে বলি, অ্যাকচুয়ালি আমার যোগ্যতাই ছিল না আমি চান্স পাবো নরেন্দ্রপুরে, কারণ এত কঠিন প্রশ্ন। ক্লাস 4-এ আমার এখনও মনে হচ্ছে বাংলায় রচনা দিয়েছিল যে তুমি রিসেন্টলি যে গল্পের বইটা পড়েছো সেটার অভিজ্ঞতা লেখো 20টা লাইনে, তখন আমি ক্লাস 4। আর ইংরাজিতে দিয়েছিল এক্সপিরিয়েন্স ইন আ মুনলাইট, এক্সট্রিম টাফ, কিছুই আমি পারিনি, চান্সও পাইনি নরেন্দ্রপুরে। তারপরে আমি আমার একটা স্কুলে ভর্তি হই। তো কিন্তু ওই 3 অবধি একটা ব্যাপার ছিল, 4 থেকে আমার ম্যাচুরিটি বা পড়াশুনোর প্রতি আগ্রহ বা পড়াশুনোর মধ্যে যে একটা ম্যাজিক আছে সেটা প্রথম বুঝতে শুরু করি। এবার 4 থেকে 8 অবধি আমার এটা চলে, তারপরে 8-এর পরে আবার আর একটা শিফট হয় আমার। 4 থেকে 8 অবধি আমি একভাবে পড়তাম, এরপরে আমি 9-এ উঠে একজন স্যারকে পাই অঙ্কের, তার নাম মলয় স্যার, দেখবেন এখনকার দিনে পশ্চিমবঙ্গ বোর্ডের যে অঙ্ক বইটা চলে ওই বইটার অথর উনি একজন। তো ওই স্যারকে আমি পাই, তো ওই স্যারের কাছে আমি তখন গেলাম একদিন, তো স্যার গিয়ে ওই স্যারের কাছে আমি সে 9-এ থাকতে থাকতেই 9, 10, 11, 12-এর অঙ্ক মানে চলছে, আমিও বিশাল মজা পাচ্ছি এসব করতে করতে। তার আগে মানে বাবাও আমাকে 9 থেকে একটু পড়াশোনা করেছিল, বাবাও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, বাবা অঙ্ক টঙ্ক করাতো। তারপরে মলয় স্যার 11, 12-এর অঙ্ক ওই 9-এ থাকতেই আমি সব করিডোরে ফেললাম, বিশাল আমি মানে মজা পেয়ে গেলাম, আমি অলিম্পিয়াড দিলাম, এবং আমার একটা হঠাৎ করে একটা ব্রেনের একটা আমি বুঝতে পারলাম একটা শিফট হচ্ছে। তো সেইখান থেকে আমার জার্নিটা আবার অন্যরকম। 9 to 12 মানে তখন আমি মানে আমার ম্যাচুরিটি লেভেলটা সাডেনলি মানে 4-এ একটা ম্যাচুরিটি লেভেল আমার বেড়ে গেছিলো, 9-এ আর একটা স্টেপ নিল, এবং ওইটাই একমাত্র একটা জিনিস আমি মনে করি তার জন্য আলটিমেটলি আমি যে বছর উচ্চ মাধ্যমিক দিলাম সেই সেম ইয়ারে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে আমি জয়েন্টে 100-র মধ্যে র্যাঙ্ক করলাম, AIEEE আমি স্টেটের মধ্যে 100-র মধ্যে র্যাঙ্ক করলাম, বা যতগুলো আমি টেস্ট দিয়েছিলাম, যেগুলো কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেসড, কিছু CBSE বেসড, সব পরীক্ষাকে আমি ক্লিয়ার করে দিই। তারপরে তো কলকাতা মেডিকেল কলেজে পড়তে শুরু করি, এইটা হচ্ছে একটা ফেজ। কলকাতা মেডিকেল কলেজে গিয়ে আমার অধঃপতন শুরু হলো, তার কারণ এই যে ক্লাস 4-এ আমি একটা পেয়েছিলাম বা মলয় স্যারকে 9-এ পেয়েছিলাম, আমি আশা করেছিলাম যে মেডিকেল কলেজগুলোতেও বোধহয় এরকম সমস্ত মানে ভগবানের মতো লোকজন থাকে যারা দারুণ পড়াবে, আমি স্টান্ড হয়ে শুনবো, শিখবো, কারণ আমি খুব টিচার ডিপেন্ডেন্ট। মেডিকেল কলেজে গিয়ে দেখলাম এরকম হয় না, টিচার নেই ভালো, হয়তো রেয়ারলি, এটা আমার ব্যক্তিগত বলছি, কেউ ডিফার করতেই পারে, যে এরকম কোনো টিচার নেই যে আসবে এসে পড়াবে। দেখলাম মেডিকেল কলেজে পড়ানো বলতে বেসিক্যালি কিছুটা প্রেজেন্টেশন নিয়ে আসে, শুধু স্লাইড চেঞ্জ করে রিডিং পড়ে, দ্যাট ইজ নট টিচিং আমার কাছে। তো ওখান থেকে আমার পড়াশুনোটা থেকে আমার ডিস্ট্র্যাকশান শুরু হলো, আমার ভালো লাগলো না, আর সব হতে 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 তারপরে লাস্টের দিকে আমি দেখলাম যখন কেউ কিছু করছে না, আমি নিজেই পড়াশুনো করি, সেখান থেকে কাম ব্যাক করতে করতে তারপরে পড়াশুনো করতে করতে ফিরে আসা, এবং আলটিমেটলি আমার যেটা লাস্ট ফেজ সেটা হচ্ছে, যাই হোক, পোস্ট গ্র্যাজুয়েশন এগুলোর পাশাপাশি আমি পড়ানো শুরু করলাম নিজে। 2000 মানে আমি পড়াচ্ছি অনেক দিন ধরে, 19 সাল থেকে পড়াচ্ছি,
কিন্তু 2021-এ আমি নিজের পড়ানো শুরু করলাম, কারণ আমি তার আগে এই নিটের জন্য পড়াচ্ছিলাম, সেটা হিন্দি ইংরাজিতে পড়াচ্ছিলাম সমস্ত ন্যাশনাল ইনস্টিটিউটে। তারপর ভাবলাম যে না, এই সব পড়িয়ে লাভ নেই, কারণ বাংলার ছেলে মেয়েগুলোকে আমি যখন জানি আমি ভালো পড়াই, কারণ আমি যেখানেই দেখলাম, যেখানেই পড়াতে যাচ্ছি সেখানে আমার স্যালারি হাইক হচ্ছে, আমাকে সমস্ত ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে, আমি দেখলাম আমি ভালো পড়াই, স্টুডেন্টরা আমাকে অ্যাকসেপ্ট করছে। তো আমি বললাম তাহলে আমি কেন ফালতু অবাঙালি ছেলে মেয়েদের জন্য পড়াবো, আমি বাঙালি ছেলে মেয়েদের জন্য পড়াই। তো সেখান থেকে 2021-এ আমার নিজস্ব অক্সিজমের শুরু আর কি, সেটা পড়ানো শুরু, এবং তারপর থেকে এটা তারপর তো চলছে। রমরমিয়ে এই চলছে। হচ্ছে আমার জীবনের 5টা ফেজ। মানে খুব সুন্দরভাবে তুমি বললে। আর একটা জিনিস বলো, এই যে আমরা চারপাশে যা ধরনের পলিটিক্স দেখতে পাচ্ছি, মেডিকেল কলেজ মানেই একটা অন্য ধরনের পলিটিক্স, সেই রকম পলিটিক্সের শিকার কখনো হতে হয়েছে? মেডিকেল কলেজে পলিটিক্স, কলকাতা মেডিকেল কলেজে আমি পড়েছি, অবশ্যই ওই কলেজে রাজনীতি বরাবর ছিল, এখনও আছে এবং থাকবেও। মেডিকেল কলেজে আমরা বলতাম 3টে পি: প্রেম, পড়াশুনো, পলিটিক্স। আমার দুর্ভাগ্য 3টে পি আমার মেডিকেল কলেজের লাইফে ছিল না, ঠিক আছে? মেডিকেল কলেজের লাইফে আমার 3টেই ছিল না, ঠিক আছে? না আমার পড়াশুনো হতো, না প্রেম মেডিকেল কলেজে হয়েছে আমার, না পলিটিক্স। তো 3টেই আমার মেডিকেল কলেজে নেই। আমি পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না মেডিকেল কলেজে, বাকিরা করতো। আর শিকার কি, আমি খুব ইনসিগনিফিকেন্ট ছিলাম মেডিকেল কলেজে। তো আমি ধর্তব্যের মধ্যেই কারোর আসতাম না, মানে আমাকে কেউ পাত্তা দিত না বেসিক্যালি। পড়াশোনাতেও কেউ পাত্তা দিত না, প্রেমেও কেউ পাত্তা দিত না, পলিটিক্সেও কেউ পাত্তা দিত না। সেই জন্য মেডিকেল কলেজের লাইফ আমার খুব সাদা কালো। না, এছাড়াও যে এই যে রিসেন্ট যে ঘটনা ঘটলো তিলোত্তমাকে নিয়ে, তো এই ঘটনা সামনে আসার পর থেকে অনেক যারা ইন্টার্ন রয়েছেন বা যারা নতুন ডাক্তাররা রয়েছেন, তারা প্রত্যেকে এখন মুখ খুলতে শুরু করেছেন যে হ্যাঁ, আমরা তো কলেজ লাইফে এরকম অনেক ঘটনা দেখেছি, আমাদেরকে চুপ করিয়ে রাখা হতো, বা এরকম বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে। শুধু এটা তো একটা টাইপের ঘটনা গেল, এরকম বিভিন্ন রকমের স্ক্যামস রয়েছে। এটা শুধু মেডিকেল কলেজ বলে নয়, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে। শক্তিশালী যারা, তারা সবসময় চেষ্টা করে যে দুর্বল তাকে দাবিয়ে দেওয়ার। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। তো সেইখান থেকে কিভাবে আমি সারভাইভ করব, আমি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব, পুরোটাই সেটা। আমাদের জীবন তো 70 বছরের, তার মধ্যে পুরোটাই সারভাইভাল গেম এটা, যে আপনি কতটা সেই জায়গাগুলোকে ট্যাকেল করে বেরিয়ে আসছেন, সেই জায়গাগুলোকে করছে, সেটাই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ মেডিকেল কলেজের এরকম হতেই পারে, মানে মানে অবশ্যই, মানে সব জায়গার মতো মেডিকেল কলেজেও অবভিয়াসলি যে কোনো জায়গাতে এরকম পলিটিক্স থাকবে। যে শক্তিশালী চেষ্টা সে সবসময় চেষ্টা করবে যা সে আরও শক্তিশালী হতে, আর যে দুর্বল তাকে আরও দুর্বল করতে। এইভাবেই পৃথিবী চলে, এভাবেই সব জায়গায় চলে। তো সেইখান থেকেও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত, নিজের মতো করে লড়াই করা উচিত, হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আমরা এমনি 70 বছর পরে মরে যাব, তাই মানে যদি অ্যাক্সিডেন্ট না হয় ভগবানের ইচ্ছাতে, তাহলে অ্যাটলিস্ট যতদিন বেঁচে আছি ততদিন হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো কথা বলেছো। এবার আমরা আবার আমাদের টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে আবার একটা জিনিস যেটা নিয়ে মানুষের ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে স্ট্রোক আর হার্ট অ্যাটাক। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? লোকে স্ট্রোক মানে ভাবে হার্টের সমস্যা, আর হার্ট অ্যাটাকটা তো কী জিনিস সেটা। হার্ট অ্যাটাককে লোকে স্ট্রোক ভাবে, স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে। দেখলাম আমাকে রিসেন্টলি একজন বললো যে আমার হার্টের স্ট্রোক হয়েছে। তো খুব কনফিউজিং এই ব্যাপারটা। শব্দটাই আসে, হার্টের স্ট্রোক হয়েছে। স্ট্রোক এই জিনিসটা হচ্ছে পুরোপুরি ব্রেনের সমস্যা, মস্তিষ্ক, ঠিক আছে? আর হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের সমস্যা। আগে বলি হার্ট অ্যাটাকটা কী। হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের সমস্ত যে এই যা রয়েছে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অবধি, সবটা বেঁচে থাকার জন্য হচ্ছে অক্সিজেন প্রয়োজন প্রতিটা জায়গার। এবং অক্সিজেনকে কে নিয়ে যায়? রক্ত নিয়ে যায়। তার মানে আমাদের গোটা শরীরে রক্ত আছে। আপনি পায়ের আঙুল কাটলেও রক্ত দেখতে পাবেন, মাথার এই জায়গাটা কাটলেও রক্ত বেরোবে। রক্ত আমাদের গোটা শরীরে রয়েছে। রক্ত বেরোয় কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে বেরোয়, হার্ট থেকে রক্ত বেরোয়। তার মানে হার্ট আমাদের গোটা শরীরকে রক্ত দিচ্ছে। তাহলে হার্টকেও তো রক্ত চাই, হার্টেরও তো নিজস্ব রক্ত চাই। তাহলে এরকম একটা পাইপ আছে যে হার্টকেও রক্ত দেয়। যেরকম হার্ট থেকে একটা পাইপ বেরিয়ে সারা শরীরের মধ্যে সেই পাইপ ভাগ হয়ে গিয়ে গোটা শরীরকে রক্ত দিচ্ছে, তেমনই একটা পাইপ যেটা হার্টকে রক্ত দেয়। তো সেই পাইপের মধ্যে যদি নোংরা জমে, সেই পাইপের মধ্যে যদি ব্লকেজ হয়, তাহলে হার্ট রক্ত পাবে না। আর হার্টই যদি রক্ত না পায়, তাহলে হার্ট আর বাকিদের কী করে রক্ত দেবে? তাহলে হার্টের সেই জায়গাটা ড্যামেজড হবে, সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আচ্ছা। আর স্ট্রোক কি? সেম জিনিসটা, অর্থাৎ ব্রেনের মানে ব্রেনকে রক্ত দেওয়ার জন্য যে পাইপটা যায়, সেই পাইপের মধ্যে যদি নোংরা জমে, কিংবা সেই পাইপটা যদি ফেটে যায়, তাহলে ব্রেনে রক্ত পৌঁছাবে না।
অথবা নোংরা জমলো তাহলেও ব্রেনে রক্ত পৌঁছালো না, বা পাইপটা ফেটে গেল তাহলেও রক্তটা ব্রেনে পৌঁছালো না, তখন ব্রেন যখন রক্ত পায় না তখন সেটাকে আমরা স্ট্রোক বলি। তাহলে খুব সহজভাবে বললে, যখন হার্ট রক্ত পায় না সেটা হার্ট অ্যাটাক, যখন ব্রেন রক্ত পায় না সেটা স্ট্রোক। এত এত পরিষ্কারভাবে কেউ বুঝিয়ে দেয় না। তো আমার একটা প্রশ্ন আছে, কারণ স্ট্রোক বলো বা হার্ট অ্যাটাক বলো, এটা তো খুব সার্টেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের এই অ্যাক্সিডেন্টটা হতেই পারে। তো সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স আসার আগে আমার মানে এমার্জেন্সিতে কী কী কর্তব্য, মানে কী কী করণীয় হতে পারে? যখন আমি বুঝতে পারছি এরকম কিছু, সেটা আমি জানি না স্ট্রোক না হার্ট অ্যাটাক, মানে এরকম এমার্জেন্সি মুহূর্তে তাকে বাঁচানোর জন্য আমি কি করতে পারি? আনফর্চুনেটলি বাড়িতে বসে কিছু করার নেই, যদি না আপনার কাছে কিছু ওষুধ বাড়িতেই থাকে, এবং সেটা নর্মালি মানুষদের থাকে না। যেরকম হার্ট অ্যাটাক যখনই হয় তখন তার কিছু ট্যাবলেট রয়েছে যেগুলো বাড়িতে লোকের থাকে না। তাই আমি বলি যে যখনই কারুর একটা বুকে ব্যথা হলো, ধরুন রাত্রিবেলা বুকে ব্যথা হচ্ছে, দেখুন হার্ট অ্যাটাক কিন্তু সেকেন্ডের মধ্যে হয় না যে আপনার হট করে বুকে ব্যথা হলো আপনি মরে গেলেন, এরকম হয় না। আপনার বুকে ব্যথাটা শুরু হয়, আপনি কি করেন, মানে মানুষরা জেনারেলি কী করে, বুকে ব্যথা হচ্ছে, একটা গ্যাসের ট্যাবলেট দাও আগে, একটা গ্যাসের ট্যাবলেট খেলো, আরও একটু জল খেলো, কোল্ড ড্রিঙ্কস খেলো, এইসব করে যাচ্ছে, বুকে ব্যথা হয়ে যাচ্ছে, তার গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে কাল সকাল হলে দেখা যাবে, এইসব করছে। তার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে, ঠিক আছে, তার বুকে ব্যথা হচ্ছে, কিন্তু সে এটাকে গ্যাসের ব্যথা ভাবছে, সে এটাকে ভাবছে ও সকাল রাতে উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, এরকম করতে 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 তার দেরি হচ্ছে, হতে হতে একসময় তার ঘাম হচ্ছে, ব্যথা কমছে না, তখন অলরেডি কিন্তু 2-3 ঘন্টা পেরিয়ে গেছে। 2-3 ঘন্টা কিন্তু সে বাড়িতে নিজের মতো করে ডাক্তারি করেছে একটা হার্ট অ্যাটাককে গ্যাসের ব্যথা মনে করে। 3 ঘন্টা পরে, সে 4 ঘন্টা পরে যখন হাসপাতালে যাচ্ছে, তখন কিন্তু তার হার্ট অলরেডি পুরোপুরি ড্যামেজড হয়ে গেছে। তারপরে যখন ডাক্তার তাকে বাঁচাতে পারছে না, তখন সেই আবার ডাক্তারকে গিয়ে পেটাচ্ছে। কিন্তু সে যে 4 ঘন্টা বাড়িতে সময় নষ্ট করলো সেটা কেউ দেখছে না আর। তাই আমি সবসময়, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। স্ট্রোকের ক্ষেত্রেও সিমিলার, স্ট্রোকের ক্ষেত্রে অতটা সিমিলার হয় না, কারণ স্ট্রোকে যেটা হয় যে লোকের যখনই ব্রেনে রক্ত যায় না তখন একটা সাইড প্যারালাইজড হয়ে যায়, মানুষ পড়ে যায়। তবুও আমি দেখেছি যে স্ট্রোকেও মানুষ আনতে দেরি হয়, কারণ অনেক সময় কী হয়, স্ট্রোক বাথরুমে যায়, বাথরুমে রাত্রিবেলা বাথরুমে গিয়ে মেনলি হয় বয়স্ক মানুষদের, সারা রাত বাথরুমে পড়েছে, কারুর খেয়াল নেই, হয়তো একজন রাত 1টার সময় বাথরুমে গেছিলো, গিয়ে ওখানেই পড়ে গেছে, বাকিরা ঘুমাচ্ছে জানে না, সকাল সবাই ঘুম থেকে উঠেছে 6টা-7টার সময়, উঠে দেখছে বিছানায় কেউ নেই, কোথায় ডাকছে, তারপরে বাথরুমে গিয়ে দেখছে বাথরুমে পড়ে আছে, তার মানে তার কিন্তু 6 ঘন্টা হয়ে গেছে, 5-6 ঘন্টা হয়ে গেছে। অথবা বাড়িতে একা থাকে অনেক বয়স্ক মানুষরা, তারা স্ট্রোক হয়ে পড়ে আছে, সন্ধেবেলা হয়তো বাড়িতে ফিরে লোকে দেখছে, তো এইখানে অনেক টাইম চলে যায়। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোর ক্ষেত্রেই যদি বাঁচতে চায় মানুষ, তাহলে তার সব থেকে যেটা মেন জিনিস, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ম্যানেজমেন্টের ফেসিলিটি আছে। আচ্ছা, অনেক সময় তুমি যে ওটা বললে যে অনেকে গ্যাসের ব্যথা মনে করে, সত্যি তো গ্যাসেও তো বুকে ব্যথা হয়। গ্যাসে বুকে ব্যথা হয়, গ্যাসে তো কেউ মরবে না, তাই আমরা সবসময় ডিকটাম ফলো করি, একটা থাম্বনেল ফলো করি, এটা প্রতিটা মানুষের ফলো করা উচিত, যে আপনার বুকে ব্যথা হচ্ছে, আপনার হাসপাতালে যাওয়া উচিত। আপনি যান না, সরকারি হাসপাতালে যান, পয়সা তো লাগছে না সেখানে, একটা ইসিজি তো হবে, দেখে তো নেবে আপনার হার্ট অ্যাটাকটা হয়েছে কি হয়নি। হার্ট অ্যাটাক হয়নি, গ্যাসের ব্যথা, ঠিক আছে, আপনার গ্যাসের ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু আপনি ভাবুন, আপনি যদি ওইটা না করেন আর যদি ওটা হার্ট অ্যাটাক হয়, তাহলে তো বিপদ। যেন আমাদের ডাক্তারিতে শেখানো হয়, ইফ আ পেশেন্ট ইন উইথ চেস্ট পেন কামস অ্যাট নাইট, ইট ইজ দ্য কজ ইজ কার্ডিয়াক আনটিল প্রুভ আদারওয়াইজ। এটার মানে হচ্ছে, যদি রাত্রিবেলা কোনো একটা পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসে, তাহলে সবার আগে আমরা এটাকে হার্টের সমস্যা মনে করব, তারপরে অন্য কিছু ভাববো। তাই এটা প্রতিটা মানুষেরও সেটা করা, যদি বুকে ব্যথা হচ্ছে, আপনার কেন দরকার আছে এটা গ্যাসের ব্যথা মনে করার? আপনি যান না হাসপাতালে, যদি গ্যাসের ব্যথা হয় ভালো, কিন্তু যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তো আপনি বেঁচে গেলেন। আর কি কি ওষুধ বাড়িতে সবসময় রেখে দেওয়া উচিত ফর এমার্জেন্সি পারপাস? এইটা তো আমি বলতে পারবো না, মানে এটা মানে বুঝতে পেরেছি, মানে কিছু ওষুধ বা কি বাড়িতে রেখে দেওয়া উচিত, যেরকম হার্ট অ্যাটাক, আমি মনে করি হার্ট অ্যাটাক শুড বি ট্রিটেড ইন দ্য হসপিটাল। হার্ট অ্যাটাক বাড়িতে ম্যানেজ করার কোনো জিনিস নয়, সবারই বাড়ি। এবং যেটা আমি বলছি যে ট্যাবলেটগুলো, কারণ এই ট্যাবলেটগুলোর সাইড এফেক্ট আছে, লোকে কেন আমি বলি না কখনো ওষুধের কথা, তার অনেক কারণ আছে। এই ওষুধগুলো মানে সাইড এফেক্ট আছে, ঠিক আছে, এই ওষুধগুলো হয়তো রক্তকে থিন করে দেয়, মানে রক্ত ক্লটটাকে ভেঙে দেয়। লোকে এমনি ভাববে আমার হার্ট অ্যাটাক হতে পারে, লোকে এমনি খাওয়া শুরু করে দেবে, এসব খাওয়া শুরু করলো, ওই ব্রেনের পাইপটা ফেটে গেল, স্ট্রোক হয়ে গেল, অনেক কিছু হতে পারে। তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো বাড়িতে ম্যানেজ করার জিনিস নয়, এটা হাসপাতালেই যেতে হবে আপনাকে। তাই সবসময়
যখনই আপনার কোনো সমস্যা হচ্ছে আপনার নিকটবর্তী যে হাসপাতাল আছে, কারণ একটা বিপিএইচসিতেও হার্ট অ্যাটাকের যে বেসিক ওষুধ সেগুলো থাকে, তারপরে একটা হয়তো থাকে না, কিন্তু ওই ইনিশিয়াল ওষুধটা দিয়ে তারপরে আপনাকে একটা হায়ার সেন্টারে রেফার করে দেবে, কিন্তু ইনিশিয়াল ওষুধটা আপনি পেয়ে যাবেন। তাই আপনার বুকে ব্যথা হচ্ছে কিংবা আপনার প্যারালাইজড হয়ে গেলো, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যান। আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা বলি 1 ঘন্টার মধ্যে আপনি চলে যান, বেস্ট। উইদিন 1 আওয়ার আপনার বুকে ব্যথা শুরু হয়েছে, 15 মিনিট হয়ে গেছে কমছে না, 20 মিনিট হয়েছে কমছে না, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে যান। আর স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলি 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। তার মধ্যে যদি স্ট্রোকে যায় তাহলে আমাদের কিছু করার থাকে, যদি 4.5 ঘন্টার পরে যায়, 4.5 ঘন্টার পরে যায়, তাহলে খুব একটা আমাদের কিছু করার থাকে না, তাহলে হয়তো প্যারালিসিসটা পুরোপুরি আমরা কিছু করতে পারবো। কিন্তু 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ চলে যায় তাহলে হয়তো আমরা সেটাকে ঠিক করে দিতে পারবো। আচ্ছা, এই যে গ্যাসের প্রসঙ্গ উঠলো, এটা হচ্ছে যে অনেকেই আছেন যারা প্রতিদিনই প্রায় খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নেন, বা অনেক সময় গ্যাস মাথায় উঠে যায়, গ্যাস থেকে বিভিন্ন রকমের বিপদ ঘটে যায়। বিপদ ঘটে যায়, এটাই সমস্যা। এইটা যদি মানুষের এই ধারণাটা পাল্টে যেত যে গ্যাস মাথায় ওঠে না, গ্যাস মাথায় ওঠে না, গ্যাস কী করে মাথায় উঠবে? গ্যাস হচ্ছে আপনার পাকস্থলীর মধ্যে, আপনার ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, আপনার পৌষ্টিকতন্ত্রের মধ্যে গ্যাস হচ্ছে। সেই গ্যাসটা আপনার মাথায় যাবে কি করে? আপনার ব্রেনের সঙ্গে পেটের কোনো কানেকশান নেই। প্রচুর শুনেছি। তো এরকম লোকে বলে গ্যাস মাথায় উঠে গিয়ে নাকি মাথা দপ 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 করছে, আবার কেউ বলে গ্যাস নাকি হাড়ের মধ্যে ঢুকে গেছে, হাড়টা ব্যথা করছে সেই জন্য। তো এরকম অদ্ভুত ব্যাপার লোকে বলে, এবং এটাই সমস্যার মূল কারণ। হয়তো যেরকম বললাম, হয়তো তার হার্ট অ্যাটাক হচ্ছে, সে ভাবছে গ্যাসের ব্যথা। হয়তো তার একটা মাইগ্রেন কিংবা ব্রেনে কোনো একটা সমস্যা হয়েছে, সে ভাবছে গ্যাসের ব্যথা। তার হয়তো হাতের মধ্যে একটা ইউরিক অ্যাসিড জমেছে, বা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, কিংবা অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, সে ভাবছে গ্যাসের ব্যথা। গ্যাস খুব মানে সামান্য সমস্যা একটা, এবং এটা গ্যাস এরকম নয় যে গ্যাস এদিক ওদিক চলে যায়, গ্যাস গ্যাসের জায়গাতেই থাকে। আপনার যদি ব্রেনে কোনো সমস্যা হচ্ছে বা পায়ে কোনো সমস্যা হচ্ছে, সেটা গ্যাসের জন্য হচ্ছে না। আর এই যে লোকে প্রত্যেক দিন ওষুধ খায়, গ্যাসের ওষুধ, তারাই বলতে পারবে তারা কেন খায়। বিভিন্ন ডিএসআর, কালীপেট, আজকে বিয়ে বাড়ি আছে মানে কালীপেট একটা ডিএসআর কিছু একটা খেয়ে বাজে স্বভাব এগুলো, কেন খায় আমার মানে জানা নেই। এগুলো একটা অভ্যেস আমাদের ভারতীয় এবং বাঙালিদের মধ্যে। আমি এটা দেখেছি যে গ্যাসের ওষুধ না খেলে নাকি তাদের ঘুম হয় না। জানি না এটার কারণ, আমি বলতে পারবো না। এছাড়াও যেমন মিথ, যেটাকে একটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম হার্ট নিয়ে যখন কথা হচ্ছে, এটা হচ্ছে হার্ট ব্লক আর ব্লকেজ। হার্ট ব্লক, লোকে ভাবে হার্ট ব্লক জিনিসটা মানে হচ্ছে ওই যে আপনাকে পাইপটার কথা বলছিলাম, যেটা হার্টকে রক্ত দেয়, তার মধ্যে ব্লকেজ হয়েছে, ওই জন্য বলে না 80% ব্লকেজ, 90% ব্লকেজ, বাইপাস করতে হবে। এই যে 80% ব্লকেজ, 90% ব্লকেজ, এইটা হচ্ছে ওই পাইপটাতে ব্লকেজ হয়েছে, ওই পাইপটাতে নোংরা জমেছে। পাইপটার কি নাম? পাইপটার নাম হচ্ছে করোনারি আর্টারি। তো করোনারি আর্টারির মধ্যে নোংরা জমেছে, যেটা আপনি অ্যানজিওগ্রাম করে বা সিটি অ্যানজিও করে আপনি দেখতে পাবেন যে আপনার কতটা নোংরা জমেছে। এটা একটা, তার ট্রিটমেন্ট আছে, তার জন্য বাইপাস টাইপাস বা এখন অনেক কিছু, এখন ওইটাকে ফাটানোর অনেক উপায় আছে, অনেক কিছু চলে এসে, অ্যানজিওপ্লাস্টি এসছে, বেলুন অ্যানজিওপ্লাস্টি, অনেক কিছু আছে, সেটা আলাদা কথা। এটা হচ্ছে ব্লকেজ ইন দ্য করোনারি আর্টারি, যেটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, যেটাকে আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। এইটা হচ্ছে একটা রোগ। আর হার্ট ব্লক এটা সম্পূর্ণ একটা অন্য রোগ। হার্ট ব্লক মানে হচ্ছে, হার্ট তো কারেন্টে চলে, কারণ হার্ট আমাদের সবসময় এরকম এরকম ধুকপুক ধুকপুক করছে। এটা কে করাচ্ছে? কারেন্ট করাচ্ছে। তার মানে হার্টের মধ্যে একটা সার্কিট আছে, কারেন্ট যেরকম এই যে আলো টালো জ্বলছে, মাইক টাইক চলছে, এরকম সার্কিট তার, সেরকম হার্টের মধ্যেও এরকম একটা তার আছে, একটা সার্কিট আছে, যেটা থ্রুতে হার্টের মধ্যে কারেন্ট যাচ্ছে এবং হার্ট এই জিনিসগুলো করছে। এই সার্কিটে যদি গন্ডগোল হয় এবং কারেন্ট যদি এক জায়গা থেকে আরেক জায়গায় না পৌঁছাতে পারে, তখন সেটাকে আমরা হার্ট ব্লক বলি। যদি সামান্য হয় 1st ডিগ্রি, আরও একটু হলে 2nd ডিগ্রি, আরও বেশি হলে 3rd ডিগ্রি হার্ট ব্লক। তো এরকম বিভিন্ন ডিগ্রি অফ হার্ট ব্লক আছে, এবং যখন হার্ট ব্লক হয় তখন কারেন্ট হার্টে ঠিক মতো পৌঁছাতে পারছে না, হার্ট ভালো মতো বিট করতে পারছে না, তখন সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে ওকে একটা ব্যাটারি দিই যাতে হার্ট ভালো করে বিট করতে পারে, সেটাকেই আমরা পেসমেকার বলি। আচ্ছা, মানে হার্ট ব্লকেজের সঙ্গে পেসমেকারের কোনো সম্পর্কই নেই? হার্ট ব্লকের সঙ্গে পেসমেকারের সম্পর্ক আছে, আর ব্লকেজ মানে ওটা করোনারি আর্টারিতে ব্লকেজ, সেইখানে অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, বাইপাস ওটা অন্য দিক, মানে স্টেন যখন বসে, মানে ওই কারণে ওটা আলাদা দিক। আচ্ছা, এটা আলাদা দিক। আচ্ছা, আমারও অনেক ভুল ধারণা ছিল অবশ্য, মানে চারিদিকে যা শুনি আর কি।
তো আরেকটা যেটা নেক্সট টপিক, এইখান থেকে যদি বেরিয়ে যাই, এবার যদি একটু মেয়েদের বিষয়ে আসি, সেটা হচ্ছে খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে পিসিওডি। মানে এখন প্রত্যেকটা মেয়ের রয়েছে। এবার আমি এখন অবধি সেটাই জানতাম, তোমার সঙ্গে কথা না হলে হয়তো বুঝতাম না। আমরা জানি পিসিওডি মানেই আমাদের সিস্ট হয়েছে। পিসিওডি মানেই কি সিস্ট? প্রথমেই বলি এই যে কেন পিসিওডির কথা কেন হচ্ছে বা এই কথাগুলো কেন হচ্ছে, একটু আগে আমি বললাম না যে লিভার খারাপ হওয়ার এখন 1 নম্বর কারণ কি? বাজে লাইফস্টাইল, মেটাবলিক কজ। ডায়াবেটিস বাড়ছে, কেন বাড়ছে? মেটাবলিক। এই মেটাবলিক মানে যখন আমাদের বডির মেটাবলিজমটা বিগড়ে গেছে তখন ডায়াবেটিস হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, যেটা খুব কমনলি হয়। পিসিওডিও সেম অসুখ, এই জন্যেই পিসিওডি বাড়ছে। পিসিওডি মানে ওভারি টিউমার নয়। লোকে এটা মনে করে যে ওভারির মধ্যে বোধহয় আমার টিউমার হয়ে গেল। পিসিওডি হচ্ছে একটা মেটাবলিক রোগ, মানে আমাদের শরীরের মেটাবলিজমটা বিগড়ে গেছে। সেটা জেনেটিক কারণে হতে পারে বা আপনার আনহেলদি লাইফস্টাইলের জন্য হতে পারে, যে কোনো কারণ হতে পারে, আপনার বডির মেটাবলিজম বিগড়ে গেছে। কিন্তু অনেক ছোট বয়সেও তো হচ্ছে। হ্যাঁ হচ্ছে, জেনেটিক কারণও তো বললাম, সেই জন্য অনেক আচ্ছা। জেনেটিক কারণও রয়েছে। এবং তার ফলে যেটা হচ্ছে যে আপনার শরীরের মধ্যে যে হরমোনাল ব্যালেন্স, সেই হরমোনাল ব্যালেন্সটা বিগড়ে গেছে। এই হরমোনাল ব্যালেন্সটা বিগড়ে দেওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের যে পিরিয়ডস হয় বা মেয়েদের প্রতি মাসে মেয়েদের যে ডিম্বাশয় হয় সেখান থেকে প্রতি মাসে একটা করে ডিম্বাণু বেরোয়, প্রতি মাসে একটা করে ডিম্বাণু বেরোয়, এবং এটা বেরোয় বলেই মেয়েদের পিরিয়ডসটা রেগুলার হয়। তো এবং এই পুরোটাই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। যেহেতু পিসিওডিতে শরীরের হরমোনাল ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে, তাই এই ডিম্বাণু বেরোনোটা বন্ধ হয়ে যায়, সেই জন্য পিরিয়ডস ইরেগুলার হয়ে যায়। এবং তার সঙ্গে যে হরমোনগুলো নর্মালি ছেলেদের শরীরে বেশি থাকার কথা সেগুলো মেয়েদের শরীরে বেড়ে যাচ্ছে, যার ফলে মেয়েদের গোপ, দাড়ি, ব্রণ এই জিনিসগুলো হতে শুরু করে। তো এইটা হচ্ছে পিসিওডি। এবার এর সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে ডিম্বাশয়ের মধ্যে কিছু কিছু ছোটো 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 সোয়েলিং একটু দেখা যায়, একটু ফোলা ফোলা কিছু একটা ব্যাপার দেখা যায়, কিন্তু ওটা টিউমার বা ওরকম কোনো ব্যাপার নয়। এই পলিসিস্টিক কথাটাই হচ্ছে একটা মিথ। এটা বেসিক্যালি একটা ওভারির সমস্যাই নয়, এটা একটা মেটাবলিক সমস্যা, যেখানে গোটা শরীরের মেটাবলিজমটা বিগড়ে গেছে, হরমোনাল ব্যালেন্সটা বিগড়ে গেছে, এবং তার কারণ হচ্ছে অনেক জেনেটিক কারণ হতে পারে এটা। তো এটাকে যদি ঠিক করতে হয় আমরা সবার আগে বলি লাইফস্টাইল মডিফিকেশান। সেম কথা ডায়াবেটিসের ক্ষেত্রে, সেম কথা পিসিওডির ক্ষেত্রে, সেম কথা ফ্যাটি লিভারের ক্ষেত্রে, সেম কথা মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভারের ক্ষেত্রে। আপনি যে কোনো রোগের কথা বলবেন এখনকার দিনে, যে রোগগুলো সব, ওবেসিটির ক্ষেত্রে, সমস্ত রোগ আপনার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইলকে চেঞ্জ করো, তাহলে ওজন কমাও, হাঁটা শুরু করো। মেটাবলিজম তোমার ঠিক হয়ে গেল মানে তোমার হরমোনাল ব্যালেন্স অটোমেটিক্যালি ঠিক হতে শুরু করবে, তোমার অ্যান্ড্রোজেন যেটা ছেলেদের হরমোন সেটা মেয়েদের শরীরে কমতে শুরু করবে, তোমার প্রজেস্টেরন ইস্ট্রোজেন লেভেল ঠিক হতে শুরু করবে, এবং তোমার আবার ডিম্বাণু বেরোনো শুরু করবে, তোমার পিরিয়ডস রেগুলার হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। এটা ফার্স্ট স্টেপ। এটাতে যদি ঠিক না হয় তখন তো আমরা ফার্দার ওষুধ টষুধে যাই, বাট এইটাই হচ্ছে ব্যাপার। তার মানে পলিসিস্টিক ওভারি মানে ওভারির সমস্যা অ্যাকচুয়ালি নয়। পলিসিস্টিক ওভারি হচ্ছে একটা গোটা শরীরটার সমস্যা, যেখানে মেটাবলিজমটা বিগড়ে গেছে। এর সঙ্গে টিউমারের কোনো সম্পর্ক নেই। হরমোনাল ব্যালেন্স বিগড়ে যাওয়ার জন্য ওভারির মধ্যে একটু ফোলা ফোলা কিছু জিনিসপত্র দেখা যাবে, তবে সেটা মানে এরকম না যে টিউমার, ক্যান্সার এরকম কোনো ব্যাপার নয়। পিসিওডি মানে অনেক মেয়েদের ধারণা থাকে যে আর হয়তো বাচ্চাই হবে না। পিসিওডি যাদের আছে তাদের মধ্যে বেশ কিছু পার্সেন্টেজ অফ মহিলার যদি পিসিওডি কন্ট্রোল না হয় তাহলে প্রেগনেন্সি আসতে অবশ্যই সমস্যা হয়। কারণ আমি আপনাকে বললাম যে পিসিওডিতে ডিম্বাণুটা বেরোচ্ছে না। ডিম্বাণুটা যদি না বেরোয় তাহলে শুক্রাণু গিয়ে কার সাথে মিলিত হবে, আর শুক্রাণু ডিম্বাণু মিলন না হলে বাচ্চা হবে না। তাই ডিম্বাণুটা যেহেতু পিসিওডিতে বেরোচ্ছে না তাহলে বাচ্চা হতে অবভিয়াসলি সমস্যা হতে পারে, সেই জন্য পিসিওডিকে কন্ট্রোল করতে হবে। তবে তার মানে এই নয় যে পিসিওডি মানেই বাচ্চা হবে না। মানে পিসিওডি আছে, বললাম তো পিসিওডিটা গোটা শরীরের সমস্যা, হতেই পারে তার ডিম্বাণু বেরোচ্ছে, এটা এক একজনের এক এক এক্সটেন্টে হয়। তবে পিসিওডিতে অবভিয়াসলি বাচ্চা আসার সমস্যা কারুর হতেই পারে, তবে সেক্ষেত্রে তখন পিসিওডিকে কন্ট্রোল করতে হবে। বেশ, পিসিওডির সঙ্গে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে যে ওই একরকম শরীরে মেদ বেড়ে যাওয়া, আর দ্বিতীয়ত চুল পড়ে যাওয়া। আর চুল পড়ে যাওয়া মানেই মানুষ জানে যে বিভিন্ন রকমের তেল মাখলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে, যেমন ফ্ল্যাক্সিডস, জবা, কুসুম থেকে শুরু করে সমস্ত রকমের ফুটিয়ে তেল মাখা মানেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুল পড়ার যেটা সব থেকে কমন কারণ সেটা হচ্ছে বেসিক্যালি জিন এবং হরমোন, এবং সেই হরমোনটা হচ্ছে অ্যান্ড্রোজেন। এই যে বললাম পিসিওডিতে অ্যান্ড্রোজেনটা বেড়ে যায়, ওই অ্যান্ড্রোজেনটার জন্যই আমাদের চুল পড়ে যায়।
এবার এই চুল পড়ার একটা প্যাটার্ন আছে, এই যে দেখুন আমার দুদিক দিয়ে ফাঁকা হয়, ছেলেদের এরকম দুদিক থেকে ফাঁকা হয়, আর মেয়েদের যেটা সিথির দুপাশ থেকে ফাঁকা হতে শুরু করে। তো এই যে পার্টিকুলার প্যাটার্নটা, ছেলেরা তো এটাকে আটকাতে পারবে না, মেয়েদের, এবার আপনি খেয়াল করে দেখবেন মেয়েদের কিন্তু চুল রিলেটিভলি মানে ওই ওরমভাবে কম পড়ে, ছেলেদের টাকই বেশি পড়ে। আপনি কি মেয়েদের টাক কত দেখেছেন? ছেলেদের টাক বেশি দেখেন। তার কারণ অ্যান্ড্রোজেনটা ছেলেদের হরমোন মেনলি, মেয়েদেরও অ্যান্ড্রোজেন থাকে তবে ছেলেদের, তো জিন এবং অ্যান্ড্রোজেনের কারণে ছেলেদের চুল পড়ে এবং এইরকমভাবে দুদিক থেকে ফাঁকা হতে শুরু করে। এবার এটাতে আপনি কী করবেন? কিছুই করতে পারবেন না, আপনি যাই করুন না কেন আপনি কিছুই করতে পারবেন না। বেসিক্যালি তেল ফেল মেখে এখানে কিছু হবে না। এখানে যদি আপনাকে একমাত্র কিছু করতে হয়, আপনাকে অ্যান্ড্রোজেনটাকে ব্লক করতে হবে। তো তার কিছু ওষুধ আছে, মানে মডার্ন মেডিসিনে তার কিছু ওষুধ আছে, সেইটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেই ওষুধগুলোকে খেতে হবে, সেটা দিয়েই আপনি ঠিক করতে পারেন, আর কোনো অপশান নেই। কারণ এটা আপনার অ্যান্ড্রোজেনের জন্য চুলটা পড়ে যাচ্ছে। এবার এটা ছাড়া অনেক কারণে লোকের চুল পড়ে, যেরকম ফাঙ্গাল ইনফেকশনে চুল পড়ে, খুশকিতে চুল পড়ে, সেগুলো অবভিয়াসলি খুশকির ওষুধ লাগাবেন, খুশকি কন্ট্রোল করবেন, চুল পড়া বন্ধ হয়ে যাবে। অনেকের খুব স্ট্রেস নেয়, যখন প্রচণ্ড স্ট্রেস নেয়, একটা বড় কোনো অপারেশন হলো তারপরে চুল পড়ে, তো সেগুলো আবার অটোমেটিক্যালি গজিয়ে যাবে। যারা ক্যান্সার পেশেন্ট, যারা কেমোথেরাপি রেডিওথেরাপি নেন, তাদের চুল পড়ে, আবার যখন সে ক্যান্সার থেকে রিকভার করে যায় তার চুল আবার হয়ে যায়। তো এগুলো বিভিন্ন চুল পড়ার কারণ আছে, তবে সবথেকে কমনলি যে চুল পড়ার কারণ একটা হচ্ছে খুশকি টুস্কি, এগুলো সেটা অবভিয়াসলি কন্ট্রোলেবল, সেটা আপনি যদি খুশকি কন্ট্রোল করেন চুল পড়া আটকে যাবে। কিন্তু আর একটা যে কমন কারণ, যেটা সবথেকে অ্যাকচুয়ালি কমন, যে জেনেটিক এবং অ্যান্ড্রোজেন, এটাকে কন্ট্রোল করতে হলে আপনাকে ওই ওষুধই খেতে হবে এবং ওই পার্টিকুলার কিছু ওষুধ আছে যেগুলো লাগাতে হবে আর কি। এই প্রসঙ্গ যখন উঠলো, আমার আর একটা সংশয় যেটা তৈরি হচ্ছে, আর বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে, সেটা হচ্ছে ইউটিআই বা ইউরিন ইনফেকশন, যেটা বিভিন্ন জায়গায় মেয়েদের হচ্ছে। এটা কিভাবে আটকানো সম্ভব? আটকানো সম্ভব, দেখুন মেয়েরা হচ্ছে ইউটিআই এর চান্স মেয়েদের সবসময় বেশি। তার কারণ হচ্ছে মেয়েদের যে মূত্রনালী সেটা ছোট এবং সেটা লম্বা, তো মানে সেটা লম্বা বলতে সেটা স্ট্রেট ঢুকে যায় একদম ভিতরের দিকে, এবং সেইটার জন্য মেয়েদের ইউটিআইয়ের চান্স সবসময় বেশি, ছেলেদের থেকে ইউটিআই মেয়েদের সবসময় বেশি হয়। তো আপনাকে একমাত্র প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করার উপায় হচ্ছে অবভিয়াসলি আপনাকে হাইজিন মেনটেন করতে হবে এবং কোথায় টয়লেট করছেন সেই জায়গাটাকে ক্লিন করতে হবে। এবার মেয়েদের তো এখন অফিস, স্কুল, কলেজ সব জায়গাতে মানে পাবলিক টয়লেটটা ইউজ করতেই হয়। পাবলিক টয়লেট ইউজ কতটুকু আর টয়লেট স্যানিটাইজার ওই যে এখন অনেক কিছু বেরিয়েছে জিনিসপত্র যেগুলো স্প্রে ট্রে করে লোকে, স্প্রে করার পরেও তো হচ্ছে, মানে প্রচুর মেয়েদের সমস্যা। ইউটিআই মেয়েদের খুব কমনলি হবে, মানে এটা আজীবন হতো, পরেও হবে, কারণ মেয়েদের অ্যানাটমিক্যালি মেয়েদের মূত্রনালীটা এমনভাবে তৈরি যেটা ইনফেকশন হওয়ার চান্স বেশি। তো সেটা তো আপনি আটকাতে পারবেন না। আপনি বড়জোর যেটা করতে পারেন হাইজিন মেনটেন করা এবং যেখানে টয়লেট করছেন সেই জায়গাটাকে যতটা সম্ভব ক্লিন রাখা। এরপরেও যদি ইউটিআই হয় তাহলে আর কি ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে। আর শেষ আমার যে মানে ওই মিথ নিয়ে আর যে প্রশ্ন, যেগুলো শেষ আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে মাথা ঘোরা মানেই স্পন্ডলাইটিস। এইটা একটা ধারণা, আমি জানি না এটা কোথা থেকে এলো, কিভাবে এলো আমি জানি না। অ্যাকচুয়ালি মাথা ঘোরা, যেটাকে আমরা ডাক্তারিতে বলি ভার্টাইগো, এটার মানে হচ্ছে একটা ফলস সেন্সেশন অফ স্পিনিং, মানে আপনার মনে হচ্ছে আপনার মাথাটা ঘুরছে, অ্যাকচুয়ালি তো ঘুরছে না, মাথা তো আমাদের ঘোরে না, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার মাথাটা ঘুরছে, এই ফলস পারসেপশনটাকেই আমরা বলি ভার্টাইগো। এইবার এই মাথার ব্যালেন্স এইটাকে মেনটেন করে দুটো জিনিস, একটা হচ্ছে কান এবং একটা হচ্ছে ব্রেনের কিছু অংশ। তো কোথা থেকে এই ধারণাটা এলো আমি জানি না, যে ঘাড়ের জন্য এটা হচ্ছে, এটা একটা অদ্ভুত ধারণা লোকের মধ্যে এসছে, এবং মাথা ঘুরলেই লোকে যায়, লোকে সেই ঘাড়ের একটা এক্সরে করতে দেয়, এবং এখনকার দিনে আমরা যারা সারাদিন রিল স্ক্রল করি বা ঘাড় গুজে কাজ করি, তাদের প্রত্যেকে, আপনি যে কেউ এক্সরে করাবেন, আপনার ঘাড়ে একটা কিছু ওরকম লিখে দেবে যে এক্সরের মধ্যে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস আছে, তারপর এই দেখো ধরে ফেললাম ডিজেনারেটিভ চেঞ্জ, এইটার জন্যই তাহলে হয়েছে। এসবের জন্য মাথা ঘোরে না। যদি স্পন্ডিলাইসিসের জন্য মাথা ঘোরে তাহলে সেটা এক্সট্রিম স্টেজ, মানে এমন ক্ষয় হয়ে গেছে হাড়, যেখানে একদম হাড় ফাড় ক্ষয়ে আপনি আর মাথা ঘোরাতে পারছেন না, আপনার চোখ মুভ হচ্ছে না, সেটার জন্য হতে পারে। আদারওয়াইজ মাথা কিন্তু ওভাবে ঘোরে না। তাই আমরা বলি মাথা ঘোরার দুটোই কারণ, একটা হচ্ছে পেরিফেরাল কজ। পেরিফেরাল মানে হচ্ছে কানের জন্য, অর্থাৎ আমাদের যেটা কানের ভিতরের অংশ, যেটাকে আমরা অন্তঃকর্ণ বলি, ইন্টারনাল ইয়ার বলি, তার মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেটা মাথার ব্যালেন্সকে মেনটেন করে। তো সেইখানে যদি কোনো সমস্যা হয়, কানের যদি কোনো সমস্যা হয়, বহু রোগ আছে, সেটার জন্য আপনার মাথা ঘুরতে পারে। এবং যেটা আমি বললাম যে ব্রেনের
কিছু অংশ আমাদের মাথাকে কন্ট্রোল করে। তো সেই জায়গার যদি সমস্যা হয় তার জন্য মাথা সেটা আমরা সেন্ট্রাল কজ। তাহলে মাথা ঘোরার এই সেন্ট্রাল কজ হয়, পেরিফেরাল কজ, আর তার বাইরেও আরও কিছু কজ হয়। যেরকম আপনি দেখবেন এটা অনেকের সমস্যা, সকালে ঘুম থেকে যেই বিছানা থেকে উঠলো মাথা ঘুরছে, যেই শুয়ে আছে, এটা অনেকের বাড়ির বয়স্ক মানুষের সমস্যা, শুয়ে আছে, শুয়ে থেকে উঠলো মাথা ঘুরে যাবে। আপনিও খেয়াল করে দেখবেন, আপনিও যখন শুয়ে হঠাৎ করে ওঠেন মাথা কিন্তু আপনারও একটু ঘোরে, সেটা সাময়িক, কিছু কিছু মানুষের বহুক্ষণ ওঠে। এটা কি, যখনই আমরা শুয়ে উঠি তখনই আমাদের প্রেশারটা ফট করে ড্রপ করে যায়, সেটার জন্য এটা হয়। এবার যাদের এটা বেশি হয় তাদের মাথা ঘোরাটা বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করতে হবে যে কেন এটা হচ্ছে। তবে এই মাথা ঘোরা মানে এই স্পন্ডিলাইসিস আর গলায় একটা কলার লাগিয়ে দেওয়া আর এই এক্সরে, এগুলোর যৌক্তিকতা কি আমার ঠিক জানা নেই আর কি। না, অনেক সময় যেমন রোদে, এটা আমার খুব বেশি হয়, মানে খুব রোদে আর ভীষণ মাথা ঘুরে, হঠাৎ করে চোখের সামনে কালো হয়ে যায়, পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। ওটা আবার অন্য জিনিস। ওটা হচ্ছে আপনি এটা একটা খুব কমন সমস্যা অনেকের হয়, দেখবেন এটা খুব কমন, আমি দেখেছি এটা, যে রোদে বেরোলে একটু মাথা ঘোরে, অনেকের আবার বুক ধড়পড় করে। আমি পুরো ব্ল্যাক আউট হয়ে যায় অনেকক্ষণ রোদের, মানে চড়া রোদে থাকলাম, পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। চড়া রোদে থাকবেন না অনেক। না, আমি কারণটা জানতে চাইছি। এটার কারণ আমার বলা যায় না, তবে এইটা আবার আপনি যেটা বললেন এটা আবার ওটা অন্য দিকে। আমরা খুব কমনলি একটা ধরনের পেশেন্ট পাই, যেটা হচ্ছে ধরুন যারা খুব টিপিক্যালি এই একটা হিস্ট্রি দেয় যে আমার রোদে বেরোলেই আমার মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে, আমার একটু মাঝে মাঝে কেউ জোরে কথা বললে আমার একটু বুকটা ধড়পড় করে ওঠে, রাতে মাঝে মাঝে ঘুমের সমস্যা। এইটা হচ্ছে একটা স্পেকট্রাম, যেটাকে আমরা বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো এটা একটা সমস্যা, যেটা আবার একটা অন্য সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, মানে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদেরও নিশ্চয়ই অনেক রকম কনফিউশন রয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানান, কমেন্ট করে জানাতে পারেন, মেল করে জানাতে পারেন, মেসেজ করে জানাতে পারেন। আমরা অবশ্যই সেই সমস্যার সমাধান করব, যদি উনি আবার সময় দেন। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালোই লাগলো, এবং আমি তো বেসিক্যালি পড়াতে আমার ভালোই লাগে। না সত্যি, মানে এইভাবে তো কেউ বোঝায় না। আমরা ডাক্তারের কাছে যাই, হ্যাঁ কি হয়েছে, কতগুলো টেস্ট লিখে দেন, কোনো ডাক্তারকে ছোট করছি না, টেস্ট লিখে দেন, হ্যাঁ এটার জন্য এই ওষুধটা খেতে হবে, এটার জন্য ওই ওষুধটা খেতে হবে। খুব কম ডাক্তার আছে যে আমার কি হয়েছে সেটা আমাকে বোঝাবেন। মানে অনেক রোগ ওই কথাতেই সেরে যায় বলে না, সেটা অনেকটা আমাদের মেন্টাল ব্যাপার। ওই মানে জানাটা, প্রত্যেকটা রোগকে কাছ থেকে জানা যায় কী হয়, আমাদের অ্যানাটমি কী, মানে একটা বেসিক সেন্স প্রত্যেকটা মানুষের আমার মনে হয় থাকা উচিত হিউম্যান অ্যানাটমি নিয়ে। তো আজকে যেটা হলো সেটা মানে সত্যি, মানে আমার কেন, প্রত্যেকটা দর্শক উপকৃত হলেন। তোমার কথা বলে কেমন লাগলো? না, আমার ভালোই লাগে কথা বলতে, আমি বখাটে ছোটবেলা থেকে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি এটাই বলতে চাই যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এই যে আমি ভিডিও বানাই বা যাই হোক না কেন, অবশ্যই এই জিনিসটাকে কাজে লাগান। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যাতে আপনারা আপনাদের রোগটাকে আইডেন্টিফাই করে গুরুত্ব দেন। যেরকম আমি বললাম যে বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাসের ব্যথা ভেবে হাল ছেড়ে দেবেন না, ওটা হতেও হার্ট অ্যাটাকও হতে পারে। তাই আমি সবসময় চাই যে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি একজন কোয়ালিফাইড ডাক্তারবাবুকে দেখান, সেটা আমি সবসময় চাই। তার কারণ মেন যেটা সমস্যা, নিজে ডাক্তারি করার জন্য গুগল আসা, এআই, এইসবের জন্য মানুষের যেটা হচ্ছে, মানুষ ভাবছে আমিই ডাক্তার, এরকম। এটার জন্যই কি হচ্ছে, দেরি করে ডায়াগনোসিস হচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, আলটিমেটলি অনেক সমস্যা হয়ে যাচ্ছে, এবং তার ফলস্বরূপ আলটিমেটলি ডাক্তাররাই মার খাচ্ছে। তো এই গোটা জিনিসটাকে যদি বন্ধ করতে হয়, তাহলে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি একজন কোয়ালিফাইড ডাক্তারবাবুর কাছে যান। আপনি আপনার যেরকম আপনার সামর্থ্য, সরকারি হাসপাতাল, বিপিএইচসি, আপনি যে কোনো একটা জায়গায় যান এবং সেখানে দেখান, প্রপার চিকিৎসা করুন। কারণ আমরা সবসময় বলি, যে কোনো একটা রোগ যদি আপনাকে ভালোভাবে সারাতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ যত আগে আপনি সেটাকে ডায়াগনোসিস করবেন আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বললাম, এতক্ষণ তো হাঁ করে পুরো এপিসোডটা দেখলেন, এবার সাবস্ক্রাইবটা করবে কে? ফলো করুন টকবক পডকাস্ট আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ, আর ফলো করুন ডক্টর লুজারকেও। আপনাদের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতেই হবে। আর দেখতে থাকুন টকবক, পরের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি।